আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা গতকাল যে ক্লাসটা আমরা নিতে পারিনি, আমার এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা। আমি জানি না যে আসলে এই সমস্যার সমাধান কিভাবে হবে। আবার মোবাইল ডেটা দিয়ে নিতে গেলেও সমস্যা ফেস করছিলাম। তো আজকে 11টায় এই জন্য ক্লাসটা দিছি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের রাতে যে ক্লাসটা 10টার দিকে হয় সেই ক্লাসটা 10টাই হবে, আর গতকাল যে ক্লাসটা মিস হয়েছে সেই ক্লাসটা এখন নিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের আজকের টপিক হচ্ছে অংশীদারি কারবার। আচ্ছা, আমরা শুরু করব আজকে রাতে হচ্ছে শতকরা শুরু করব। দেখেন একটু, শতকরা শতকরা শুরু করব, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে সাধারণত একটা প্রশ্ন আসে। এই অংশীদারি কারবার এবং শতকরা এই দুইটা শীট রেডি হয়ে গেছে, জাস্ট একটু কাজ বাকি আছে। আপনারা রাতে ক্লাস শুরু করার আগেই অংশীদারি কারবার এবং শতকরা শীটটা পুরোটাই পেয়ে যাবেন একবারে, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা এখন আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 84 নাম্বার ক্লাস নাম্বার 84। তো অংশীদারি কারবার, এই অংশীদারি কারবার আসলে কি? এইটা আসলে অংশীদারি কারবারটা আসলে অনুপাতের সাথে রিলেটেড। প্রথম কথাটা একটু বলে নেই, অংশীদারি কারবারটা অনুপাতের সাথে রিলেটেড। মানে আমরা যে অনুপাত চ্যাপ্টারটা পড়ছি না, ওই অনুপাত সমানুপাত চ্যাপ্টারে এই অনুপাতের কনসেপ্ট একদম সম্পূর্ণটাই অনুপাতের কনসেপ্ট ইউজ করে এই অংশীদারি কারবারটা সমাধান করতে হবে, ঠিক আছে? তো আমরা একটা কথা একটু বলে নিই, একটু বেসিক থিওরি আলোচনা করবো একবারে। আজকের ক্লাসে শেষ হয়ে যাবে, এটা এক লেকচারে শেষ। খুবই ছোট্ট একটা টপিক, বাট পরীক্ষাতে প্রশ্ন মাঝে মাঝে আসে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষাতে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। ওকে, আচ্ছা দেখেন, এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ আদাব শুরু করছি আমরা। অংশীদারি কারবার মানে এটা একটা ব্যবসা, এটা একটা বিজনেস, ঠিক আছে? যে বিজনেসে একাধিক পার্টনার থাকে, একাধিক পার্টনার, এই পার্টনারগুলোকে বাংলায় বলে অংশীদার, আর এই বিজনেসটাকে বলে হচ্ছে অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। কথা কি বুঝতে পারছেন? এই অংশীদারি কারবারে একাধিক পার্টনার থাকবে, আবার বলছি একাধিক পার্টনার থাকবে, মানে অংশীদার থাকবে দুই বা ততোধিক। দুইজন নিয়েও অংশীদার কারবার হতে পারে, বাট একজন হলে তার অংশীদারি হবে না, তাই না? তখন হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ, মানে হচ্ছে এক মালিকানাধীন, এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে অংশীদারি কারবারে দুই বা ততোধিক অংশীদার থাকবে বা পার্টনার থাকবে। এখন এই পার্টনারগুলা কি করবে? একটা বিজনেস রান করতে গেলে কি লাগে? একটা বিজনেস বা একটা কারবার রান করতে গেলে পারে লাগে হচ্ছে মূলধন। কি লাগে? মূলধন। এই যে মূলধন, এই মূলধন কারা বিনিয়োগ করে? এই মূলধন বিনিয়োগ করে ওই অংশীদাররা। যে কয়জন অংশীদার থাকে সেই অংশীদাররা মূলধন বিনিয়োগ করে। আচ্ছা, এই মূলধন বিনিয়োগ করার পরে সেই এই মূলধনটা ব্যবসায় খাটায়। খাটানোর পরে একটা সার্টেইন অ্যামাউন্ট অফ টাইম, সেটা হতে পারে 1 বছর, 2 বছর, 5 বছর, এমনকি 2 মাসও হতে পারে, 5 মাসও হতে পারে। ব্যবসাটা মনে করেন যে তারা 2 বছর রান করলো, ব্যবসাটা চললো। এই 2 বছর পরে কিন্তু এই মূলধন খাটানোর পরে তাদের কিন্তু কিছু কি হবে? কিছু প্রফিট হতে পারে বা লসও হতে পারে, দুইটাই হতে পারে। আমি বলছি না সবসময় প্রফিট হবে, লসও হতে পারে। তার মানে অংশীদাররা কি করবে? মূলধন বিনিয়োগ করবে। সবাই কিন্তু মূলধন বিনিয়োগ করবে। আবার এমনও থাকতে পারে কেউ মূলধন বিনিয়োগ করে না, এরকম ধরনের ঘটনাও থাকতে পারে, হয়তো শুধু টাইম ইনভেস্ট করে, ঠিক আছে? আমি দেখাচ্ছি, টেনশন করেন না। কিন্তু আমাদের যে অঙ্কগুলা করব সেখানে অবশ্যই প্রত্যেকটা পার্টনার কি করবে? মূলধন অবশ্যই বিনিয়োগ করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে পার্টনারগুলো মূলধন বিনিয়োগ করবে, মূলধন বিনিয়োগ করবে, সেই মূলধনটা একটা অ্যামাউন্ট, সার্টেইন অ্যামাউন্ট অফ টাইম কি করবে? মূলধনটা ওই খাটবে। মূলধনটা খাটার পরে দেখেন, মূলধনটা খাটার পরে কি হবে? তাদের কিন্তু কিছু লাভ হবে বা কিছু লস হবে। এই যে লাভ বা লস হবে না, এই লাভ ধরেন প্রফিট হলো, ধরেন প্রফিট হলো, এই প্রফিট যত টাকা হলো সেই টাকাটা কি করবে? সেই টাকাটা এখন নিজেদের মধ্যে কি করবে? ভাগ করে নিবে। এখন নিজেদের মধ্যে যখন ভাগ করে নিবে, এই ভাগটা করবে কিভাবে? সেইটা হলো মূল কনসেপ্ট। এই জায়গাতে বুঝতে হবে যে নিজেদের মধ্যে যে লভ্যাংশে প্রাপ্ত টাকাটা ভাগ করে নিবে, এই ভাগ করে নিবেটা কিভাবে? এই জায়গাটা হলো আমাকে বুঝতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা এখন বলবো। সেটা হচ্ছে অংশীদাররা যখন বিনিয়োগ করবে মূলধন, এই বিনিয়োগ করার সময় নিশ্চয়ই তারা একটা নির্দিষ্ট অনুপাতে বিনিয়োগ করবে। মানে সোজা কথা হলো, এই বিনিয়োগকারীরা বা অংশীদাররা যে অনুপাতে মূলধন বিনিয়োগ করবে, আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ, এই একটা লাইন বুঝলেই কিন্তু এই চ্যাপ্টার শেষ। অংশীদাররা বা বিনিয়োগকারীরা যে অনুপাতে মূলধন বিনিয়োগ করবে ব্যবসায়, লভ্যাংশ পাওয়ার সময় ঠিক ওই অনুপাতেই লভ্যাংশ পাবে। মানে খুবই গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ বিনিয়োগকারীদের বিনিয়োগের অনুপাত
এবং লভ্যাংশ প্রাপ্তির অনুপাত সমান। তার মানে তারা যে অনুপাতে বিনিয়োগ করবে লভ্যাংশ পাওয়ার সময় সেই অনুপাতেই পাবে। ওকে, আচ্ছা, যেমন ধরেন একজন মনে করেন এ বি সি এরা তিনজন হচ্ছে অংশীদারি কারবারে অংশগ্রহণ করছে। মনে করেন এ দিছে হচ্ছে 5,000 টাকা বিনিয়োগ করছে, বি বিনিয়োগ করছে হচ্ছে 7,000 টাকা, সি বিনিয়োগ করছে 9,000 টাকা। আচ্ছা, এখন এরা বিনিয়োগ করছে, বিনিয়োগ করার পরে 1 বছর ধরে এই টাকাটা খাটছে ব্যবসায়, এবার তাদের কিছু লাভ হয়েছে। এই লাভটা তারা কিভাবে ভাগ করে নিবে? ভাগ করে নিবে ওরা বিনিয়োগ করার সময় যে অনুপাতে বিনিয়োগ করছিল সেই অনুপাতে লভ্যাংশ ভাগ হবে। তাহলে এ বি সি এর অনুপাত কত হবে? A:B:C, 5,000 এই দেখেন এখান থেকে 3টা শূন্য কাটা, তার মানে 5 কি 7:9। তার মানে এই অনুপাতে তারা বিনিয়োগ করছিল, তাহলে লভ্যাংশ যখন ভাগ করবে এই অনুপাতেই ভাগ করে নিতে হবে। কারণ কি জানেন? কারণ যে বেশি টাকা বিনিয়োগ করছে তার ব্যবসায় রিস্ক বেশি ছিল, তার লস হওয়ার সম্ভাবনা বেশি ছিল, সুতরাং লাভ হইলে সে বেশি টাকা লাভ পাবে, স্বাভাবিক। যদি লসও হয় ব্যবসায় তাহলে তাকে বেশি টাকা লস নিতে হবে, মানে লসের ভাগটা তাকে বেশি নিতে হবে, কারণ সে বেশি লোভের মানে বেশি লাভের আশায় সে বেশি টাকা বিনিয়োগ করছিল, তাহলে লস হলে তাকে লসের পরিমাণও বেশি নিতে হবে। তার মানে সহজ হিসাব, একটা অংশীদারি কারবারে অংশীদাররা যে অনুপাতে বিনিয়োগ করবে লভ্যাংশটা সেই অনুপাতে ভাগ করে নিবে। তার মানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে অংশীদারি কারবারে অংশীদারদের বিনিয়োগের অনুপাত এবং লভ্যাংশ প্রাপ্তির অনুপাতটা সমান। ভেরি মাচ ইম্পর্টেন্ট, এইটুক বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে অংশীদারি কারবারে, আচ্ছা, অংশীদারি কারবারে বিনিয়োগকারীদের বিনিয়োগের অনুপাত এবং লভ্যাংশ প্রাপ্তির অনুপাত সমান হবে সব সময়। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা বুঝলে পারে অঙ্ক অর্ধেক শেষ, ঠিক আছে? তার মানে তারা যে অনুপাতে বিনিয়োগ করবে সেই অনুপাতে লভ্যাংশ পাবে। এই লাইন থেকে আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হলো যখন বিনিয়োগ করবে, তার মানে কি একটা জিনিস বোঝেন তো, বিনিয়োগের অনুপাত ইজ ইকুয়াল টু লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। তার মানে কখনো যদি বিনিয়োগের অনুপাত দেওয়া থাকে সেই অনুপাতটাকে আপনি লভ্যাংশ প্রাপ্তির অনুপাত হিসেবে ব্যবহার করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। মনে করেন আপনার অঙ্কে দেওয়া আছে বিনিয়োগের অনুপাত, সেই বিনিয়োগের অনুপাতকে আপনি লভ্যাংশ প্রাপ্তির অনুপাত হিসেবে ব্যবহার করতে পারবেন যদি লভ্যাংশ প্রাপ্তির অনুপাত নাও দেওয়া থাকে। কেন? কারণ লভ্যাংশ প্রাপ্তির অনুপাত আর বিনিয়োগের অনুপাত কি সমান। আবার কখনো লভ্যাংশ প্রাপ্তির অনুপাত দেওয়া আছে, সেটাকে আপনি বিনিয়োগের অনুপাত হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি কথাটা বুঝাইতে পারছি? তার মানে কখনো লভ্যাংশ প্রাপ্তির অনুপাত দেওয়া আছে, সেটাকে আমরা চাইলেই বিনিয়োগের অনুপাত হিসেবে ব্যবহার করতে পারবো। কখনো বিনিয়োগের অনুপাত দেওয়া আছে, সেটাকে আমরা চাইলেই লভ্যাংশ প্রাপ্তির অনুপাত হিসেবে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? এইটুক বুঝলে হবে, আর কিছু লাগবে না। এবার গাণিতিক সমস্যা 1 নাম্বার দেখেন। গাণিতিক সমস্যা 1 কি বলছে? গাণিতিক সমস্যা 1 বলছে এ বি এবং সি একটি ব্যবসা শুরু করলো। তাহলে এখানে কয়জন অংশীদার? এখানে অংশীদার হলো 3 জন, এ একজন, বি একজন, সি একজন। এরা একটা ব্যবসা শুরু করলো। কি বলছে? বলছে এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ। ওকে ফাইন, এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ এবং বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 2/3। ওকে ফাইন, নো প্রবলেম। বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 2/3। বলছে এ বি এবং সি এর মূলধনের অনুপাত কত, মানে বিনিয়োগের অনুপাত কত। বিনিয়োগ মানে বিনিয়োগের অনুপাত মানেই মূলধনের অনুপাত। কথা কি বুঝছেন? কারণ মূলধনটাই তো তারা বিনিয়োগ করছে, রাইট? আচ্ছা, তাহলে প্রথমে আমার এ এবং বি এর মধ্যে রিলেশন দিয়ে আসছে, তার মানে আমাদের বের করতে হবে A:B:C। এই যেটা, এটা বের করতে বলছে A:B:C, এ এবং বি এর, এ বি সি এর বিনিয়োগের অনুপাত। তাহলে আমাকে বলেন, এদিকে তাকান, আপনি যদি A:B:C বের করতে চান, মনে করে দেখেন, তাহলে আমাকে A:B লাগবে, আবার
B/C লাগবে। এই দুইটা বের করার পরে এই দুইটার ধারাবাহিক অনুপাত A/B/C তৈরি করতে হবে। তার মানে প্রথমে আমাকে A/B তৈরি করতে হবে। এই যে এই লাইন থেকে আমরা পাবো A/B, এর বিনিয়োগ B এর বিনিয়োগের 3 গুণ। তার মানে কি একজনের 1 টাকা হলে আর একজনের 3 টাকা। খুবই সিম্পল। একজনের বিনিয়োগ 1 টাকা হলে আর একজনের 3 টাকা, A আর B। তাহলে A আর B এর বিনিয়োগের অনুপাত, তাহলে A/B কত হবে বলেন তো? A/B কত হবে? A এর বিনিয়োগ B এর বিনিয়োগের 3 গুণ। তার মানে একজনের 1 টাকা হলে আর একজনের 3 টাকা। এখন কার 1 হবে কার 3 হবে? যার বেশি তার 3 হবে, যার কম তার 1 হবে। তাহলে A এর বিনিয়োগ B এর বিনিয়োগের 3 গুণ। তার মানে A বিনিয়োগ করছে, B যা করছে তার 3 গুণ। তার মানে এর বিনিয়োগ বেশি, তাই এর হবে 3, B হবে 1। ক্লিয়ার বিষয়টা? A এর বিনিয়োগ B এর বিনিয়োগের 3 গুণ। আচ্ছা, এখন বলছে B এর বিনিয়োগ C এর বিনিয়োগের 2/3। তার মানে B এর বিনিয়োগ, এই যে B এর, আমরা শুনেন A দ্বারা এর বিনিয়োগকে বোঝাচ্ছি, B দ্বারা B এর বিনিয়োগকে বোঝাচ্ছি। এই B এর বিনিয়োগ মানে B এর বিনিয়োগকে আমরা B দ্বারা প্রকাশ করতেছি। B এর বিনিয়োগ C এর বিনিয়োগের 2/3। তার মানে B = C এর 2/3 মানে 2/3। এই যে B এর বিনিয়োগ C এর বিনিয়োগের 2/3। এখন B = এই C এর মানে কি গুণ। এখন আমার তো লাগবে A/B/C বের করতে গেলে তো আমার B/C লাগবে, তাই এই C টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে B এই পাশে আছে, C এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে, = 2/3। তার মানে B/C কত হচ্ছে? B/C হচ্ছে 2:3। দেখেন আমরা A/B পেয়ে গেছি, আমরা B/C পেয়ে গেছি। এখন এই দুইটাকে আমার ধারাবাহিকভাবে প্রকাশ করতে হবে। মনে করে দেখেন A/B/C, তাহলে A/B কত? 3:1, তাহলে এখানে 3 এখানে 1। B/C কত? 2:3, তাহলে এখানে 2 এখানে 3। এই ফাঁকা জায়গায় বলবে এর পাশে আছে 1, এই ফাঁকা জায়গায় বলবে এর পাশে আছে 2। 3 × 2 = 6, 2 × 1 = 2, 3 × 1 = 3, তাহলে 6:2:3। তার মানে A, B এবং C এর বিনিয়োগের অনুপাত হচ্ছে 6:2:3। 6:2:3। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। আপনাকে এখানে সরাসরি বিনিয়োগের অনুপাতই চাইছে। তাহলে A, B, C এর বিনিয়োগের অনুপাত, এটা যদি A/B/C বের করতে হয় তাহলে A/B লাগবে, B/C লাগবে, তারপরে তাদেরকে ধারাবাহিকভাবে প্রকাশ করতে হবে। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। 2 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন। 2 নম্বর প্রশ্নে বলছে 6 × A এর মূলধন। এই যে 6 × A এর মূলধন, এর মানে কি? এর মূলধনের 6 গুণ। আরে মূলধন মানেই বিনিয়োগ, মূলধন মানেই কি? বিনিয়োগ। আচ্ছা, = 8:B এর মূলধন = 10:C এর মূলধন হলে তাদের মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত মানেই হলো বিনিয়োগের অনুপাত। তাহলে বলেন তাদের মানে কয়জন? এখানে অংশীদার কয়জন? এখানে অংশীদার কিন্তু 3 জন। এই যে A একজন, B একজন, C একজন। তাহলে আমাকে তাদের মূলধনের অনুপাত চাইছে, মানে বিনিয়োগের অনুপাত চাইছে। তার মানে A/B/C, আমাকে এটা বের করতে হবে। এখন আপনারাই বলেন A/B/C বের করতে গেলে আমার কি লাগে? আমার লাগে A/B, আমাদের লাগে কি? B/C। এই দুইটা জিনিস পাইলেই আমরা A/B/C বের করতে পারবো। তাহলে আমার প্রথম টার্গেট A/B বের করা। তাহলে A/B বের করতে গেলে যেখানে A আর B আছে সেইটার মধ্যে রিলেশন নিতে হবে। তাকান এদিকে, এই অংশটা = এই অংশটা = এই অংশটা, মানে কি? এই 3টা অংশই সমান। তাহলে আমি এই অংশের সাথে এই অংশের রিলেশন নিলে A আর B এর অনুপাত পাবো, এই অংশের সাথে এই অংশের রিলেশন নিলে B আর C এর অনুপাত পাবো। তাই আমি প্রথমে এই অংশটা নিয়ে কাজ করব। তাহলে এটা কি 6 × এর মূলধন। আমি এই এর মূলধন এই বাংলা লিখবো না, আমি খালি লিখবো 6 × A। এই A দ্বারাই আমি বুঝাবো এর মূলধন। আমার তো এত সময় নাই পরীক্ষার হলে, তাই না? = 8 × B এর মূলধন, আমি লিখবো 8 × B এর মূলধন। আমি এই পুরো B এর মূলধনকে আমি B দ্বারা প্রকাশ করব। এখন আমার লাগবে A/B, তাহলে এখানে আছে A রেখে দিলাম, B এই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হবে, আর ওই পাশে 8 আছে থাকলো, এই 6 এই পাশ থেকে ওই পাশে গেলে নিচে চলে যাবে। 3 × 2 = 6, 4 × 2 = 8। তার মানে A/B = 4:3। ক্লিয়ার বিষয়টা? A/B পেয়ে গেছি। এখন এই অংশের সাথে এই অংশের রিলেশন নিয়ে আমি B/C পাবো। এখানে লেখা আছে 8 × B এর মূলধন, তাহলে এটা হলো 8 * এই B এর মূলধন পুরো বাংলা সহ আমি এই B এর মূলধনকে আমি B দ্বারা প্রকাশ করলাম = 10 × C এর মূলধন, তাহলে 10 × এই C এর মূলধন এই পুরোটাকে আমি C দ্বারা প্রকাশ করলাম, কারণ এত বাংলা লেখার তো সময় নাই, তাই না?
তাহলে এই পাশে বি রেখে দিলাম, সি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, এই পাশে 10 উপরে আছে থাকলো, এই 8 এই পাশ থেকে ওই পাশে গেলে নিচে চলে আসবে, 4 দুগুণী 8, 5 দুগুণী 10। তাহলে অতএব B/C কত হলো? B/C হলো 5:4, 5:4। আমরা A/B পাইছি, B/C পাইছি। এবার এদের মূলধনের অনুপাত A B C। A/B কত? 4:3, তাহলে এখানে 4 এখানে 3। B/C কত? 5:4, এখানে 5 এখানে 4। এই ফাঁকা জায়গায় বসবে 3, এই ফাঁকা জায়গায় বসবে 5। এবার গুণ করেন, 4 5 20, 3 5 15 আর 3 4 কত? তাহলে A/B/C 20:15:12, 20:15:12। ক্লিয়ার বিষয়টা? হয়েছে এটা? ওকে, আচ্ছা সবাই উত্তর দিয়ে দিয়েছেন আমার আগেই। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সবাই একটু মনোযোগ দেন, এখন মূল গাণিতিক সমস্যা আমরা চলে আসছি। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে এ বি এবং সি একটি ব্যবসায়ের 3 জন অংশীদার। তাহলে এই অংশীদারি কারবারে কয়জন? 3 জন। এ বি আর সি এই 3 জন অংশীদার। বলছে ব্যবসায়ে এ এর বিনিয়োগের দ্বিগুণ বি এর বিনিয়োগের 3 গুণের সমান। দেখেন এই ব্যবসায়ে এ এর বিনিয়োগের দ্বিগুণ বি এর বিনিয়োগের 3 গুণের সমান। এর বিনিয়োগের দ্বিগুণ বি এর বিনিয়োগের 3 গুণের সমান। ওকে ফাইন। বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 4 গুণ। মোট এত টাকা লাভ হলে, দেখেন এই যে লাভের মোট পরিমাণ দেওয়া আছে এখানে, লাভের মোট পরিমাণ, মোট এত টাকা লাভ হলে সি এর অংশ কত, মানে সি কত টাকা লাভ পাবে। শোনেন আমি একটু কথা বলি। এখন আমাদের বের করতে বলছে সি কত টাকা লাভ পাবে, তাই না? তার মানে সি এর লভ্যাংশ চাইছে না। এখন আমরা তো জানি যে লভ্যাংশ প্রাপ্তির অনুপাত আর মূলধন বিনিয়োগের অনুপাত সমান, বুঝেন? কিন্তু লভ্যাংশ প্রাপ্তির অনুপাত আর বিনিয়োগের অনুপাত কি? সমান। আমরা এই যে দেখেন ব্যবসায়ে এ এর বিনিয়োগের দ্বিগুণ বি এর বিনিয়োগের 3 গুণের সমান, মানে সোজা কথা আমরা এই লাইন থেকে এ এবং বি এর বিনিয়োগের মান অনুপাত পাবো, এই লাইন থেকে আমরা বি এবং সি এর বিনিয়োগের অনুপাত পাবো, সেখান থেকে এ বি সি এর বিনিয়োগের ধারাবাহিক অনুপাত প্রস্তুত করব, তাইলে আমরা বিনিয়োগের অনুপাত পেয়ে যাব। আর ওই বিনিয়োগের অনুপাতকেই ব্যবহার করব লভ্যাংশ প্রাপ্তির অনুপাত হিসেবে। কেন? কারণ বিনিয়োগের অনুপাত আর লভ্যাংশ প্রাপ্তির অনুপাত কি? সমান। তাহলে প্রথম লাইনে কি আছে দেখেন, এ এর বিনিয়োগের দ্বিগুণ। তাহলে আমি এ এর বিনিয়োগকে এ দ্বারা প্রকাশ করলাম। অঙ্কে বলছে এ এর বিনিয়োগের দ্বিগুণ, তার মানে এর সাথে 2 গুণ। এটা কার সমান? বি এর বিনিয়োগের 3 গুণের সমান। তাহলে বি এর বিনিয়োগ যদি 3 হয়, তাহলে বি এর বিনিয়োগের 3 গুণ মানে বি এর সাথে 3 দিয়ে গুণ। এইটা হলো প্রথম লাইন, এই যে এ এর বিনিয়োগের দ্বিগুণ বি এর বিনিয়োগের 3 গুণের সমান। তার মানে a × 2 = b × 3। এখান থেকে আমরা a/b পাবো। এই পাশে এ থাকলো, এই বি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, ওই পাশে 3 আছে থেকে যাবে, 2 এই পাশ থেকে ওই পাশে গেলে নিচে যাবে। তার মানে a/b কত? a/b 3:2। তার মানে আমরা a/b পাইছি। ওকে, এইবার বলছে বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 4 গুণ। মানে কি? মানে বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 4 গুণ। তার মানে বি আর সি এর বিনিয়োগের অনুপাত হয় 4:1, না হলে 1:4। যে বেশি বিনিয়োগ করছে তার 4 হবে, যে কম বিনিয়োগ করছে তার 1 হবে। এদিকে তাকান। তার মানে B/C 4:1 অথবা 1:4। একবার দেখবো কার বিনিয়োগ বেশি। বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 4 গুণ। তার মানে বি সি যা বিনিয়োগ করছে বি করছে তার 4 গুণ। বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 4 গুণ, মানে সি 1 টাকা করলে বি করছে 4 টাকা। তার মানে B/C হবে 4:1। এইবার A/B আর এই B/C থেকে ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে, তাহলে বিনিয়োগের অনুপাত পাবো A/B/C। এটা হচ্ছে 3:2, 4:1। এখানে 2 বসবে, এখানে 4 বসবে। 2 দিয়ে কাটাকাটি করা যায়। দেখেন 2 1 2, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 1 4, 1 1। তার মানে 6:4:1। এইটা কি বলেন তো? এইটা হলো এ বি এবং সি এর বিনিয়োগের অনুপাত। এটা হলো এ বি এবং সি এর বিনিয়োগের অনুপাত। আমরা বিনিয়োগের অনুপাত বের করে ফেলছি ভাইয়া। এই বিনিয়োগের অনুপাতটাই লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। তার মানে এই বিনিয়োগের অনুপাতকে এখন আমি লভ্যাংশ প্রাপ্তির অনুপাত হিসেবে ব্যবহার করতে পারবো, কারণ আমরা জানি বিনিয়োগের অনুপাত = লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। অঙ্কে বলছে মোট লাভ হয়েছে 5,940 টাকা। এই লাভের মধ্যে সি এর অংশ কত, মানে সি কত টাকা পাবে। এবার শোনেন, এখন বিষয়টা হলো এই যে লভ্যাংশ প্রাপ্তির অনুপাত পাইছি না,
এখন সি কত টাকা পাবে? তার মানে এই 5,940 টাকা ভাগ হবে এই অনুপাতে, কারণ তারা বিনিয়োগ করছে 6:4 অনুপাতে, তার মানে লভ্যাংশটা ভাগ হবে 6:4 অনুপাতে। আমার কথা কি বুঝছেন? তাহলে অতএব সি এর অংশ, অতএব সি এর অংশ যদি হয় তাহলে যার অংশ বের করবো সেই অনুপাত উপরে, তাহলে সি এর অনুপাত মানে 1 হচ্ছে উপরে আর নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল 6 আর 4 10 আর 1 11 ইনটু এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে যে মোট জিনিসটা সেটা হলো 5,940, তাহলে 5,940 ক্লিয়ার। এবার 11 দিয়ে কাটেন, 5 11 55 থাকলো কত? 5 11 55 থাকলো 4, 4 এর পর 4 44, 4 11 44 থাকলো 0, তার মানে 540 দিয়ে 1 কে গুণ করলে 540 টাকা, তার মানে সি পাবে 540 টাকা। ক্লিয়ার বিষয়টা? 540 মানে আমি আবার বলছি আপনার এত টাকা মোট লাভ হয়েছে, এখন এই টাকাটা ভাগ হবে, কে কত টাকা পাবে এইটা যদি বের করতে হয় অবশ্যই আপনাকে লভ্যাংশ প্রাপ্তির অনুপাত কি অনুপাতে ভাগ হবে সেটা বের করতে হবে, যে এই টাকাটা তারা কি অনুপাতে ভাগ করবে। এখন ওরা যে অনুপাতে বিনিয়োগ করছিল সেই অনুপাতেই ভাগ করবে, তাহলে আমাদের কাজ হলো বিনিয়োগের অনুপাত বের করে ফেলা। তাহলে বিনিয়োগের অনুপাত বেড়েছে 6:4:1, এই 6:4:1 যা বিনিয়োগের অনুপাত এটাই লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। ক্লিয়ার বিষয়টা? না আমি আবার বলছি, এই টাইপের প্রশ্নে আপনার টার্গেট হলো যেভাবেই হোক আমাকে বিনিয়োগের অনুপাত বা লভ্যাংশ প্রাপ্তির অনুপাতটা কোনো না কোনো ভাবে বের করে ফেলতে হবে, ঠিক আছে? নাহলে অঙ্ক হবে না। নেক্সট, এবার কি বলছে? এ বি এবং সি 47,000 টাকায় একটি ব্যবসা শুরু করলো। খেয়াল করেন প্লিজ, 47,000 এ বি সি তিনজন অংশীদার 47,000 টাকায় একটি ব্যবসা শুরু করলো, তার মানে এই 47,000 টাকা হলো এদের তিনজনের মোট মূলধন, মোট বিনিয়োগ 47,000 টাকা টোটাল অ্যামাউন্ট। হ্যাঁ, এবার বলছে এ ব্যবসায়ে বি এর থেকে 7,000 টাকা বেশি দিছে, তার মানে এ বি এর থেকে 7,000 টাকা বেশি দিছে। ওকে ফাইন। বি দিল সি এর থেকে 5,000 টাকা বেশি, মোট লাভ এত টাকা হলে বি এর লাভ কত? এখানে আপনি বিনিয়োগের অনুপাত বের করতে পারছেন না, কেন? কারণ এখানে এ বি এর কয় গুণ দেশে সেটা বলেনি, বলছে এ দেশে বি এর থেকে 7,000 টাকা বেশি, বি দেশে সি এর থেকে 5,000 টাকা বেশি, এখানে আপনি অনুপাত ধরতে পারছেন না। তাহলে কি করবেন? সবচেয়ে কম বিনিয়োগ করছে কে? সবচেয়ে কম বিনিয়োগ যে করছে তার টাকাটা এক্স ধরে নেন, সবচেয়ে কম যে বিনিয়োগ করছে তার টাকা এক্স ধরে নেন, যে সে ধরেন এক্স টাকা বিনিয়োগ করছে। কথা কি বুঝছেন? তাহলে এ বি এর সে 7,000 টাকা বেশি দিছে, আবার বি সি এর সে 5,000 টাকা বেশি দিছে, তার মানে সি সবচেয়ে কম দিছে। তাহলে ধরি সি এর বিনিয়োগ, ধরি সি এর বিনিয়োগ ইজ ইকুয়াল টু এক্স টাকা, সি এর বিনিয়োগ এক্স টাকা, তাহলে বি এর বিনিয়োগ কত বলেন? বি এর বিনিয়োগ এক্স প্লাস 5,000, কারণ বি এক্স এর সে 5,000, সরি বি সি এর থেকে, বি দিল সি এর থেকে 5,000 টাকা বেশি, তাহলে সি এর বিনিয়োগ এক্স হলে বি এর বিনিয়োগ এক্স প্লাস 5,000। এইবার এই এ ব্যবসায়ে বি এর থেকে 7,000 টাকা বেশি দিছে, তার মানে এ বিনিয়োগ করছে বি এর চেয়ে 7,000 বেশি, তাহলে বি যদি এই টাকা করে তাহলে এ করবে এইটার সাথে আরো 7,000 বেশি, তার মানে এ এর বিনিয়োগ হবে এক্স প্লাস 5,000, এই যে বি এর বিনিয়োগ এর সাথে আরো 7,000 বেশি, তার মানে এক্স প্লাস 5 আর 7 12,000, তার মানে এটা কার বিনিয়োগ? এটা হলো এর বিনিয়োগ। এখন বলেন প্রশ্ন মতে একটু তাকাবেন প্লিজ, প্রশ্ন মতে এ বি সি তিনজন মিলে 47,000 টাকা বিনিয়োগ করছে না? তার মানে এই এর বিনিয়োগ, বির বিনিয়োগ এবং সির বিনিয়োগের যোগ ফল হলো 47,000 টাকা, তার মানে এক্স প্লাস 5,000 প্লাস এক্স প্লাস 12,000 ইজ ইকুয়াল টু 47,000। বুঝছেন কিনা বলেন? তাহলে এখানে এক্স এক্স এক্স, তাহলে 3x, এই 5,000 আর 12,000 হলো 17,000, তাহলে প্লাস 17,000 ইজ ইকুয়াল টু 42,000, সরি 47,000। তাইলে এই পাশে 3x রেখে যান, 17,000 ওই পাশে পার করেন, তাহলে 3x ইজ ইকুয়াল টু 47,000 মাইনাস 17,000, তার মানে 3x ইজ ইকুয়াল টু 30,000। তাহলে x ইজ ইকুয়াল টু এই 3 দিয়ে পাশে ভাগ করলে 30,000 ভাগ 3, তার মানে 10,000, তাহলে x এর মান 10,000। এই যে x এর মান পেয়ে গেছি না, এই x এর মান এখন এখানে বসাই দিলে আমরা এ বি সি কে কত টাকা বিনিয়োগ করছে তাই পেয়ে যাব। তাহলে x কার বিনিয়োগ ধরছিলাম? x ধরছিলাম সি এর বিনিয়োগ, তার মানে x এর মান বের হইছে 10,000, তার মানে সি এর বিনিয়োগ 10,000, তাহলে সি ইজ ইকুয়াল টু দিছে 10,000। এদিকে তাকান, তাহলে বি এর বিনিয়োগ কত? x প্লাস 5,000, x প্লাস 5,000, তাহলে x এর মান বের হইছে হলো 10,000, আর তার সাথে 5,000 যোগ করলে বি এর বিনিয়োগ হবে 15,000। ঠিক আছে,
এর বিনিয়োগ কত হবে? এর বিনিয়োগ হচ্ছে x প্লাস 12,000, x এর মান বের হচ্ছে 10,000, এই 10,000 এর সাথে 12,000 যোগ হলে 22,000। এই দেখেন, তার মানে আগের অঙ্কগুলোতে, মানে এই অঙ্কে এ বি সি এর বিনিয়োগ আলাদা আলাদা কত দেওয়া নাই, কিন্তু আমাদের অঙ্ক সলভ করতে হলে অবশ্যই এ বি এবং সি এর বিনিয়োগের অনুপাত লাগবেই। বিনিয়োগের অনুপাত ইজ ইকুয়াল টু লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। আমি যদি বিনিয়োগের অনুপাত বের না করতে পারি তাহলে অঙ্কের সমাধান নামবে না। তাই আমাদের প্রথম টার্গেট ছিল যে মোট 47,000 টাকা বিনিয়োগ করলেও কে কত টাকা বিনিয়োগ করছে সেটা বের করতে হবে, তারপরে আমাদের তাদের বিনিয়োগের অনুপাত বের করতে হবে। কথা কি বুঝছেন? এইবার আমরা এ বি সি এর বিনিয়োগের পরিমাণ পেয়ে গেছি, এইবার আমরা এ বি সি এর বিনিয়োগের অনুপাত বের করবো। অতএব এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু এর মান কত? 22,000 ইস টু বির মান কত? 15,000 ইস টু সির মান কত? 10,000। দেখেন তো এই তিনটা রাশিকেই ভাগ করা যায়। দেখেন এখানে 3টা শূন্য আছে, এখানে 3টা শূন্য আছে, এখানে 3টা শূন্য আছে, কাটা। তার মানে এদের বিনিয়োগের অনুপাত হচ্ছে 22:15:10। বুঝছেন কিনা বলেন? এবিসি এর বিনিয়োগের অনুপাত 22:15:10। এই বিনিয়োগের অনুপাত আমরা আলাদা করে বের করে ফেলছি। এই বিনিয়োগের অনুপাত 22:15:10, তার মানে লভ্যাংশ প্রাপ্তির অনুপাত হবে 22:15:10। কথা কি বুঝাইতে পারছি? এইবার তাদের যে মোট 9,400 টাকা লাভ হয়েছে, এই 9,400 টাকা এখন ভাগ হবে তাদের মধ্যে 22:15:10 অনুপাতে। কেন? কারণ এই অনুপাতে তারা বিনিয়োগ করছিল, সুতরাং লভ্যাংশ ভাগটাও হবে কি এই অনুপাতে। ক্লিয়ার বিষয়টা? এবার আমাকে বলছে বি কত টাকা লাভ পাবে, তাহলে অতএব বি পাবে। তাহলে বি পাবে, যারটা বের করবো সেই অনুপাতটা উপরে যাবে, তাহলে বি এর অনুপাত 15 যাবে উপরে। নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এগুলো সব যোগ করেন। 22 আর 15 হচ্ছে 37, 37 আর 10 কত? 47। আর ইনটু হলো মোট যে পরিমাণটা তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, সেই মোট যে পরিমাণটা হচ্ছে 9400। ঠিক আছে, তাহলে এখানে দিলাম 9,400। ক্লিয়ার? এই 47 দুগুণী 94, 47 দুগুণী 94, তার পাশে দুইটা শূন্য, আর 15 দুগুণী 30, আর এই যে দুইটা শূন্য, মানে 3,000 টাকা। তার মানে বি পাবে 3,000 টাকা। ক্লিয়ার বিষয়টা? কঠিন না, কিন্তু কঠিন না। আমি আবার বলছি, আপনার টার্গেট হলো এ বি সি এদের বিনিয়োগের অনুপাত কত। কারণ বিনিয়োগ আপনাকে বলছে বি কত টাকা লাভ পাবে, তাদের মোট লাভ এত, মোট লাভ যে 9400 টাকা হয়েছে, এই লাভটা তো ভাগ হবে বিনিয়োগ যে অনুপাতে করছিল সেই অনুপাতে। তাহলে তাদের বিনিয়োগের অনুপাত বের করতে হবে, আর বিনিয়োগের অনুপাত বের করতে গেলে তো কে কত টাকা বিনিয়োগ করছে সেটা লাগবে। কিন্তু তাদের মোট বিনিয়োগ দেওয়া ছিল 47,000, বাট কে কত টাকা বিনিয়োগ করছে দেওয়া নাই। তাই আমরা প্রথমে কাজ করছি যে কে কত টাকা বিনিয়োগ করছিল সেটা বের করে নিছি, তারপরে বিনিয়োগের অনুপাত বের করছি, সেখান থেকে সমাধান হয়ে যাবে। এটা তো বলার কিছু নাই, এটা তো অনুপাতের ক্লাস করলে তো এখানে বলার কিছু নাই। অনুপাতের ক্লাসে তো এগুলা করাইছি, না হলে 100 বার করাইছি, তাই না? কি বলছিলাম যে যার অংশ বের করতে হয় তার অনুপাত উপরে। এগুলা যদি আবার বলতে হয় তাহলে সমস্যা। কিন্তু আবার বলছি, এগুলা যখন আবার বলতে হবে বুঝতে হবে আপনার প্রবলেম। এই প্রবলেমের সমাধান আপনাকে ক্লাস দেখে করতে হবে। আমরা এটা তো করছি। তাহলে এ বি সি কত অনুপাতে বিনিয়োগ করছে? 22:15:10। তার মানে এরা লাভও পাবে 22:15:10 অনুপাতে। তাহলে আমার বের করতে বলছে তিনজনে মিলে মোট লাভ হয়েছে 9,400 টাকা। এর মধ্যে বি, এই 9,400 টাকার মধ্যে বি কত টাকা পাবে লাভ হিসেবে সেটা চাইছে। তাহলে কার লাভ বের করবো? বি এর লাভ। যার লাভটা বের করবো সেই অনুপাত উপরে। তাহলে বি এর অনুপাত এই যে মাঝখানে, এটা উপরে, আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে সব যোগ 22 আর 15, 37 আর 10, 47, ইনটু হচ্ছে এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে যে টাকাটা মোট, এই যেটা। এবার 47 দিয়ে 94 মধ্যে দুইবার যায়, 47 দুগুণী 94, আর এই যে পাশে দুইটা শূন্য ছিল, ব্যাস সিম্পল হিসাব। নেক্সট দেখেন, বলছে শামীম, খসরু এবং হাসু 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা বিনিয়োগ করে একটি দোকান চালু করে। 1 বছর শেষে 3 জনের মধ্যে লাভ ভাগ করে দেওয়া হলো। খসরুর লাভ, এবার তাকান, খসরুর লাভ 3,3600 টাকা হলে, খসরুর লাভ 36,000 টাকা হলে মোট লাভের পরিমাণ কত? এতক্ষণ আগের অঙ্কগুলোতে মোট লাভের পরিমাণ দেওয়া চাইছিল, এর মধ্যে বি কত পাইছে বা সি কত পাইছে সেটা বের করতে বলছিল। বাট এই কোশ্চেনে কি বলছে? খসরু, এই যে 3 জন, শামীম, খসরু আর হাসু, 3 জন হচ্ছে ব্যবসা শুরু করছে। শামীমের বিনিয়োগ 27,000, খসরুর বিনিয়োগ 81,000, হাসুর বিনিয়োগ 72,000। ওকে ফাইন। এবার কিন্তু ইন্ডিভিজুয়াল বিনিয়োগটা দেওয়া আছে, অঙ্কটা সহজ। আগের অঙ্কে যেমন ইন্ডিভিজুয়াল বিনিয়োগ দেওয়া ছিল না, মোট বিনিয়োগ 47,000 দেওয়া ছিল, সেখান থেকে আগে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বিনিয়োগ কত সেটা বের করে নিয়ে তারপরে বিনিয়োগের অনুপাত বের করছি। ওকে,
দেখেন তাইলে আমরা শামীমকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, খসরুকে আমরা কে দ্বারা প্রকাশ করলাম, আর হাসুকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা বের করতেছি শামীম, খসরু এবং হাসুর বিনিয়োগের অনুপাত। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কি, শামীমের বিনিয়োগ 27,000 দেন 27,000, খসরুর বিনিয়োগ হচ্ছে 81,000 দেন 81,000, এবং হাসুর বিনিয়োগ হচ্ছে 27,000 দেন 27,000। এই 3টা শূন্য 3টা শূন্য 3টা শূন্য ক্যান্সেল, আরো কাটা যায়, দেখেন 9 দিয়ে কাটা যায়, 9 দিয়ে কাটা যায়। আচ্ছা 27, এটা 72,000, সরি ভুল হয়েছে আমার, এই যে এটা 72,000। আচ্ছা এখন দেখেন 9 দিয়ে কাটা যায়, 9 দিয়ে 87 কাটলে 3 9 27, 9 9 81, 8 9 72, তার মানে 3:9:8, তার মানে এদের বিনিয়োগের অনুপাত হচ্ছে 3:9:8। সবাই তাকাবেন প্লিজ, এদের বিনিয়োগের অনুপাত 3:9:8, তার মানে এরা লভ্যাংশ প্রাপ্তির অনুপাত হবে 3:9:8। এবার তাকাবেন, একটু তাকাবেন, আমি দুই মেথডে করে দিব। আমি ধরে নিচ্ছি যে শামীম পাবে হচ্ছে লাভ পাবে 3x, এই যে যেহেতু 3 অনুপাতে পাবে, তার মানে শামীমের লাভ ধরলাম 3x, খসরুর লাভ ধরলাম 9x, তাহলে খসরু পাবে 9x, হাসু পাবে কত, হাসু পাবে 8x ধরা যায়। এখন অঙ্কে বলছে মোট লাভ কত, তাহলে মোট লাভ মানে কি, মোট লাভ মানে কি, এদের তিনজনের যোগফল না, তার মানে 3x প্লাস 9x প্লাস 8x, 3 আর 9 12, 12 আর 20, তার মানে 20x টাকা, মোট লাভ 20x। এখন আমাকে বলেন এই মোট লাভের পরিমাণ কত, সেটা যদি বের করতে চান আপনার x এর মান লাগবে, এই x এর মান আমাকে বের করতে হবে। দেখেন খসরুর লাভ দেওয়া আছে 36,000 টাকা, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে খসরুর লাভ কত, এই যে খসরুর লাভ কিন্তু 9x ধরে নিছি, তার মানে প্রশ্ন মতে এই 9x ইজ ইকুয়াল টু 36,000। তাহলে x ইজ ইকুয়াল টু কত, এই পাশে 36,000, আর এই 9 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হবে, 4 9 36, আর 3টা শূন্য বসে গেল 4,000, তার মানে x এর মান হলো 4,000। এই x এর মান বের করছি, এবার x এর মান এখানে বসাই দিলেই মোট লাভ হচ্ছে 20x। তাহলে অতএব মোট লাভ ইজ ইকুয়াল টু 20x। তাহলে 20 ইন্টু x এর মান 4,000, তাহলে 4 দুগুণে হচ্ছে 8, আর এই 3টা শূন্য একটা শূন্য, মোট 4টা শূন্য হবে। দেখেন তাহলে 80,000 টাকা, তাহলে টোটাল লাভ হচ্ছে 80,000 টাকা। আপনারা কি বুঝছেন? এটা ক্লিয়ার হয়েছে বলেন তো, ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? কি অবস্থা, কোনো রেসপন্স নাই কেন? আপনাদের তো পারার কথা ছিল এটা, এর আগের গুলো উত্তর দিলেন, তাহলে এরা উত্তর দিলেন না কেন? আচ্ছা মাহবুব বলছেন 80,000, থ্যাংক ইউ। আচ্ছা এটা একটা মেথড ধরে নিলাম যে শামীম পাইছে, কারণ এটা তো তাদের বিনিয়োগের অনুপাত, আর বিনিয়োগের অনুপাত মানেই লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। তাইলে আমরা ধরে নিচ্ছি যে শামীম পাইছে 3x টাকা, খসরু পাইছে 9x টাকা, হাসু পাইছে 8x টাকা। তাহলে মোট লভ্যাংশ কত হবে, এই যে এইগুলোর যোগফল, তাহলে মোট লভ্যাংশ হচ্ছে এত x 20x। তাহলে মোট লভ্যাংশের পরিমাণ বের করতে গেলে এখানে একটা অজানা রাশি আছে x, ওই x এর মানটা বের করতে হবে। ওই x এর মান বের করার জন্য নিশ্চয়ই একটা কন্ডিশন দেওয়া আছে, বলে দিছে যে খসরুর লাভ হচ্ছে 36,000 টাকা, আমরা খসরুর লাভ ধরছি 9x, আর অঙ্কে দেওয়া আছে খসরুর লাভ 36,000, তার মানে এই 9x ইজ ইকুয়াল টু 36,000, এখান থেকে x এর মান চলে আসবে, সেই x এর মান এখানে বসাই দিলেই তো মোট লভ্যাংশ চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ আলাদা করে বের করা যাবে, কোনো সমস্যা নাই, করে দিচ্ছি। দেখেন একটু তাকাবেন এদিকে প্লিজ, এদিকে তাকান, দুইটা মেথডই জানতে হবে। এখানে আমরা কি বের করলাম, এই যে এটা হচ্ছে শামীম, খসরু এবং হাসুর বিনিয়োগের অনুপাত, আর এই বিনিয়োগের অনুপাত মানেই লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। এই প্রশ্নে খসরু কত টাকা লাভ করছে দেওয়া আছে, দেখেন লাভ হিসেবে খসরু পাইছে 36,000 টাকা, তার মানে এই প্রশ্নে খসরুর লভ্যাংশটা দেওয়া আছে, তাই কিনা? তাহলে এই খসরুর লভ্যাংশ যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এই খসরুর লভ্যাংশ নিয়ে কাজ করব, যেহেতু ওই মানটা দেওয়া আছে, আর আমাদের মোট লভ্যাংশ চাইছে। তাহলে আমাকে বলেন, এদিকে তাকান, তাহলে খসরু কত টাকা পাবে, এই যে খসরু পাবে কত টাকা, আমরা সেই সূত্র ব্যবহার করতেছি। আচ্ছা একটু তাকান, সবার তো চাইনি, মোট লাভ চাইছে, আমি সবারটা আলাদা করে বের করার দরকার কি? আচ্ছা দেখেন আলাদা আলাদা করে বের করার দরকার কি, আমার তো মোট লাভ চাইছে, তাহলে মোট লাভ যখন চাইছে কে কত পাবে সেটা তো চাইনি, চাইলে বের করতাম। আচ্ছা দেখেন তাহলে খসরুর লাভ কিভাবে বের করবেন, যার লাভ বের করতে হয় তার অনুপাত উপরে, তাহলে খসরুর অনুপাত হচ্ছে এই যে 9, তাহলে 9 যাবে উপরে, আর নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই সবগুলো যোগ করেন, 9 আর 3 আর 9 12, 12 আর 20, তাহলে নিচে আসবে 20 ইন্টু কি
ইন্টু হচ্ছে মোট লভ্যাংশটা যেটা তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তার মানে ইন্টু হচ্ছে মোট লভ্যাংশ। আমার কথা কি বুঝছেন? এই খসরুর লাভের পরিমাণ দেওয়া আছে 36,000, তার মানে এই কে এর পরিবর্তে 36,000 ইজ ইকুয়াল টু উপরে 9 নিচে 20 ইন্টু এই মোট লভ্যাংশ। এই মোট লভ্যাংশকে আমি মোট লভ্যাংশ, আচ্ছা মোট লভ্যাংশই লেখেন। এখন আমরা তো এই মোট লভ্যাংশটা বের করব, তাহলে ওই জিনিসটা যেহেতু বের করব, তাহলে ওই জিনিসটা বাদে সব এই পাশে পার করে দিব, বুঝছেন? তাহলে আমাকে এখন বলেন, এখানে লিখি, এই 36,000-এর সাথে এই 20 এই পাশে থেকে নিচ থেকে উপরে এসে গুণ হবে, এই 9 এই পাশে উপর থেকে নিচে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু মোট লভ্যাংশ। এভাবেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে 9 দিয়ে 36-এর মধ্যে যাবে 4 বার, আর 3টা শূন্য বসে গেল, ব্যাস। আর এই 4,000 দিয়ে 20 কে গুণ করেন, 4 দুগুণী 8, আর এখানে আছে 3টা শূন্য আর একটা শূন্য, মোট 4টা শূন্য, আর ওই পাশে আছে মোট লভ্যাংশ, তাহলে মোট লভ্যাংশ 80,000 টাকা। এভাবেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একবারে করা যাবে, সমস্যা নাই। আর আপনি আগে যেটা করলাম সেটাও করা যাবে, সমস্যা নাই। নেক্সটে কি বলছে দেখেন, সবাই একটু তাকাবেন প্লিজ। করিম একটি দোকানে 1 বছরের জন্য 3,000 টাকা বিনিয়োগ করলো। করিম একজন লোক, আর একটা করলেই হইলো, করেন, সমস্যা নেই। আপনি পারলেই হইলো, আমার কথা হলো যে আপনি পারলেই আমি খুশি ভাই। আপনি কিভাবে করলেন মানে এটা আমার কনসার্ন না, পরীক্ষার হলে আপনি পারলেই আমি খুশি। আপনি পরীক্ষা হলে যদি অঙ্ক না করে আন্দাজেও মেরে আসেন, যদি হয় তাও আমি খুশি, মানে হওয়া লাগবে, কথা কি বুঝছেন? করিম একটি দোকানে 1 বছরের জন্য 3,000 টাকা বিনিয়োগ করে। তাহলে একজন হচ্ছে অংশীদার হচ্ছে করিম, সে দোকানে 1 বছরের জন্য, টাইম দেখেন, 1 বছরের জন্য 30,000 টাকা বিনিয়োগ করছে। ওকে, যদি 1 বছর পর লাভের অনুপাত 2:3 হয়, লাভের অনুপাত এবার হচ্ছে লভ্যাংশের অনুপাত 2:3 হয়, তবে তার অংশীদার রতন কি পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল, বুঝছেন? তবে তার অংশীদার রতন কি পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল। তার মানে এখানে দুইজন বিনিয়োগকারী, একজন হলো করিম আর একজন হলো রতন। এই রতন আর করিমের মধ্যে করিমের বিনিয়োগটা দেওয়া আছে 30,000 টাকা, এবং এরা 1 বছর ব্যবসা চালাইছে। রতনও কিছু টাকা বিনিয়োগ করছে, রতনের বিনিয়োগ কত সেটা দেওয়া নাই। এরা 1 বছর ব্যবসা চালানোর পরে এরা বছর শেষে 2:3 অনুপাতে লভ্যাংশটা ভাগ করে নিছে, যে তাদের লভ্যাংশ প্রাপ্তির অনুপাত 2:3। বলছে তবে অংশীদার রতন কি পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল, কথা কি বুঝছেন? তাহলে আমরা তো জানি যে লভ্যাংশ প্রাপ্তির অনুপাত যা, বিনিয়োগের অনুপাতও তাই, কারণ লভ্যাংশ যে বিনিয়োগ যে অনুপাতে করবে, লভ্যাংশটা সেই অনুপাতে পাবে। তাহলে এখানে দেওয়া আছে কিসের অনুপাত? এখানে দেওয়া আছে লাভের অনুপাত। আরে লাভের অনুপাত 2:3, এর মানে বুঝে নিতে হবে বিনিয়োগের অনুপাত 2:3। তাহলে অঙ্কে তো রতনের বিনিয়োগ কত সেটা চাইছে, সুতরাং আমাদের বিনিয়োগের অনুপাত লাগবে, কিন্তু অঙ্কে বিনিয়োগের অনুপাত দেওয়া নাই, দেওয়া আছে লাভের অনুপাত। আর আমরা জানি লাভের অনুপাত মানেই হলো বিনিয়োগের অনুপাত। তাহলে এখানে করিমকে আমি কে দ্বারা প্রকাশ করলাম, আর রতনকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে K/R ইজ ইকুয়াল টু 2:3। এটা করিম এবং রতনের কিসের অনুপাত? লভ্যাংশ প্রাপ্তির অনুপাত, মানেই হলো এইটাই হলো বিনিয়োগের অনুপাত, কথা কি বুঝছেন? তাহলে K/R 2:3 অনুপাতে বিনিয়োগ করছে। তার মানে আমি কি বলতে পারি, করিম বিনিয়োগ করছে 2x টাকা, তাহলে করিম ইজ ইকুয়াল টু 2x, রতন বিনিয়োগ করছে 3x টাকা। এখন আমার বের করতে বলছে কিসের কার বিনিয়োগ? রতনের বিনিয়োগ মানে এই মানটা বের করতে হবে। এই মানটা বের করতে গেলে আমার এই x এর মান লাগবে, x এর মান অজানা, এবং অঙ্কে করিমের বিনিয়োগটা দেওয়া আছে 30,000 টাকা, আর আমরা করিমের বিনিয়োগ ধরে নিচ্ছি 2x, তার মানে এই 2x ইজ ইকুয়াল টু 30,000, ওখান থেকে x এর মান বেরোবে, সেই x এর মান এখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে করিমের বিনিয়োগ হচ্ছে 2x, আর প্রশ্নে দেওয়া আছে করিমের বিনিয়োগ হচ্ছে 30,000, তার মানে 2x ইজ ইকুয়াল টু 30,000। তাহলে x ইজ ইকুয়াল টু কি, 30,000 ডিভাইডেড বাই 2, তাহলে x ইজ ইকুয়াল টু 15,000। x এর মান কত? 15,000। তার মানে এই x এর মানটা এখন এখানে বসাই দিলেই হয়ে গেল রতনের অনুপাত। তাহলে অতএব রতনের বিনিয়োগ R ইজ ইকুয়াল টু 3x, তার মানে 3 ইন্টু x এর মান 15,000, 3 15 45, আর 3টা শূন্য 45,000 টাকা। ক্লিয়ার বিষয়টা? 45,000। খুবই সিম্পল। আবার বলছি, অনেকে বলবে ভাই এখানে তো বিনিয়োগের অনুপাত দেওয়া নাই।
আরে ভাই লাভের অনুপাত আর বিনিয়োগের অনুপাত সমান, তাই লাভের অনুপাত দেওয়া থাকলেই হলো, আমি ওটাকে বিনিয়োগের অনুপাত হিসেবে ইউজ করব। আবার বিনিয়োগের অনুপাত দেওয়া আছে সেটাকেই লাভের অনুপাত হিসেবে ইউজ করব ইচ্ছা। ওকে, এবার দেখেন আরো একটা মেথডে করে দিচ্ছি, বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি মুছে দিচ্ছি। দেখেন করিম ইস্টু রতন, আমি ধরে নিচ্ছি কার বিনিয়োগ চাইছে, রতনের বিনিয়োগ কত টাকা সেটা চাইছে, তাহলে ধরি রতনের বিনিয়োগ ইজ ইকুয়াল টু এক্স টাকা। এবার আমাদের বলে দিছে করিম ইস্টু রতন হচ্ছে 2:3 অনুপাতে লভ্যাংশ পাবে, তাহলে লভ্যাংশের অনুপাত 2:3 মানে বিনিয়োগের অনুপাত 2:3, তাহলে আমি বলতে পারি করিমের বিনিয়োগ ইস্টু রতনের বিনিয়োগ ইজ ইকুয়াল টু 2:3। এখন এই তার মানে করিম ইস্টু রতন মানে কি, করিম বাই রতন ইজ ইকুয়াল টু 2/3। তাহলে করিমের বিনিয়োগ এই যে 30,000 টাকা অঙ্কে দেওয়া আছে, আর রতনের বিনিয়োগ আমরা বের করবো মানে এক্স এর মান এখানে রাখলাম ইজ ইকুয়াল টু 2/3। বা রতনের বিনিয়োগকে আপনি আর দ্বারাই প্রকাশ করেন না, এক্স এর দরকারই নাই, আপনি আর দ্বারাই প্রকাশ করেন, রতনের বিনিয়োগকে আপনি আর দ্বারাই প্রকাশ করেন, তাহলে এক্স এর দরকার নেই, তাহলে আর ই রাখলাম, এই আর এর মানটা বের করতে হবে, ঠিক আছে না? আর গুণ করে দেন, আর গুণ করলে 2r ইজ ইকুয়াল টু 3 গুণ 30,000। এবার আর যদি বের করতে চান আর রেখে দেন, এই 2 এর পাশে ভাগ হবে, তাহলে আর ইজ ইকুয়াল টু 3 ইন্টু 30,000 ডিভাইডেড বাই 2 দিয়ে 30,000 কে কাটলে 15,000, 3 15 45 আর 3টা 0, ব্যাস। এভাবেও করতে পারেন, ওইটাকে 2x ওটাকে 3x ধরে x এর মান বের করে তাও করা যাবে, এভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই, বুঝতে হবে শুধু, হ্যাঁ, খুবই সিম্পল টাইপ। নেক্সট, ক খ গ একটি ব্যবসায় যথাক্রমে 36,000 42,000 ক খ এবং গ একটি ব্যবসায় যথাক্রমে 36,000 42,000 ও 72,000 টাকা বিনিয়োগ করে, তার মানে এখানে 3 জন বিনিয়োগকারী ক খ এবং গ, এরা ক করছে 36,000 টাকা বিনিয়োগ, খ করছে 42,000 টাকা, গ করছে 72,000 টাকা। 1 বছর পর মূলধন অনুপাতে লাভ বন্টিত হলো, মূলধন অনুপাতে মানে হচ্ছে, ও আচ্ছা ওইভাবে করছিলেন, ঠিক আছে, থ্যাংক ইউ। মূলধন অনুপাতে লাভ বন্টিত হলো মানে বিনিয়োগ যে অনুপাতে করছে সেই অনুপাতে লাভটা তারা বন্টন করে নিছে। 1 বছর পর লাভ বন্টিত হলো এবং খ 1400 টাকা লাভ পায়, তার মানে এই যে 1400 টাকা লাভ, দেখেন এই 1400 টাকা লাভ হচ্ছে, খ এই 1400 টাকা পাইছে। বলছে ক গ এর লাভের সমষ্টি কত, ক গ এর লাভের সমষ্টি, তার মানে ক এবং গ মিলে কত টাকা পাইছে। তাহলে দেখেন আমি কি বলছি, যখনই আপনি লাভ বের করবেন যে কে কত টাকা পাইছে, তখন তো আপনার তাদের লাভের অনুপাত বের করতে হবে, আর লাভের অনুপাত আর বিনিয়োগের অনুপাত কি সমান, তাহলে এখানে যেহেতু বিনিয়োগ দেওয়া আছে, এই বিনিয়োগের মানগুলো থেকে আমরা বিনিয়োগের অনুপাত পেয়ে যাব, আর বিনিয়োগের অনুপাতকে লাভের অনুপাত হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে ক ইস্টু খ ইস্টু গ, ক ইস্টু খ ইস্টু গ কত, 36,000 ইস্টু 42,000 ইস্টু 72,000। তাহলে এই 3টা 0 ক্যান্সেল, দেখেন একটু কাটা যাবে মনে হয়, 9 দিয়ে কাটা, 7 দিয়ে কাটা যায়, 6 দিয়ে কাটা যায়, দেখেন 6 6 36, 6 7 42, 6 12 72, 6 6 36, 6 7 42, 6 12 72। তার মানে আমরা ক খ গ এর বিনিয়োগের অনুপাত বের করে ফেলছি, ক খ গ এর বিনিয়োগের অনুপাত বের করে ফেলছি 6:7:12, ঠিক আছে। এই বিনিয়োগ যে অনুপাতে হয়েছে লাভটাও সেই অনুপাতে বন্টন করা হবে। আচ্ছা এবার আমি ধরে নিতে পারি যে ক লাভ পাবে হচ্ছে 6x, তাহলে ক ইজ ইকুয়াল টু পাবে 6x, খ পাবে হচ্ছে 7x, তাহলে খ ইজ ইকুয়াল টু পাবে 7x, গ পাবে হচ্ছে 12x, তাহলে গ ইজ ইকুয়াল টু পাবে 12x। অঙ্কে চাইছে ক এবং গ এর লাভের সমষ্টি, তার মানে ক আর গ এর লাভের সমষ্টি, তাহলে অতএব ক প্লাস গ, ক মানে কত, ক মানে 6x, গ মানে কত 12x, তাহলে 12 আছে 18x, তার মানে হচ্ছে ক এবং গ পাবে 18x, তার মানে এই ক এবং গ এর লাভটা যদি বের করতে চাই তাহলে x এর মান লাগবে। ওই x এর মান বের করার জন্য একটা হিন্টস দিছে,
এই যে খ 1400 টাকা লাভ পায়, অঙ্কে বলছে খ পায় 1400 টাকা, আর আমরা খয়ের লাভ ধরছি 7x, তার মানে প্রশ্ন মতে এই 7x ইজ ইকুয়াল টু 1400, তাহলে 7x ইজ ইকুয়াল টু 1400, তাহলে x ইজ ইকুয়াল টু 1400, এই 7 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 200, x এর মান 200। ঠিক আছে, এই x এর মানটা ওইখানে বসাই দিলে ক এবং গ, তাহলে 18 ইন্টু x এর মান 200, 18 দিয়ে 3600, তার মানে ক এবং গ পাবে 3600 টাকা। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? না আমি অসুস্থ না, হ্যাঁ অসুস্থ না, মানে আমার শ্বাসকষ্ট আছে, হ্যাঁ শ্বাসকষ্ট আছে, মানে শ্বাসকষ্ট ছোটবেলা থেকে না, মানে আমার হচ্ছে ওয়েট গেইন করছিলাম অনেক বেশি মাঝখানে, এরপর আমার এই শ্বাসকষ্টের মানে সমস্যা, এবং আমি যখন মানে পড়াই, হ্যাঁ পড়ানোর সময় এই যে মানে খুব জোরে কথা বলি, তারপর হচ্ছে খুব মানে একজন মানুষ না বুঝলে পরে আমি ওভার এক্সাইটেড হয়ে যাই, এটা মানে এটা ন্যাচারালি, এমন না যে মানে এটা হয়ে যায়, আমি কিছু করার নাই। তো আমি যখন জোরে কথা বলি মানে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, এই শ্বাসকষ্টের পরিমাণ বাড়ে। ঠিক আছে, তখন এই মানে বুকে ব্যথা শুরু হয়, এই এছাড়া কিছু না, তখন এই মানে শ্বাস নিতে খুব কষ্ট হয়। ঠিক আছে, তো আমি যে বললাম না যে একটু স্লোলি বোঝাবো, এটা পারি না, কেন আমি হয়তো প্রথমে স্লো মানে সমস্যা চিন্তা করে, আমার তো সমস্যা, আমি একটু স্লো বোঝাই, বোঝাতে বোঝাতে কখন যে এক্সাইটেড হয়ে যাচ্ছি, মানে কখন যে জোরে জোরে বোঝানো শুরু করছি, বা কেউ না বুঝলে যে আরো বোঝানোর চেষ্টা করতেছি, এখানে কেন বুঝতেছেন না, এই প্রবলেমটা, মানে এটা মানসিক বা এটা অভ্যাস হয়ে গেছে, এটা পরিবর্তন করার সুযোগ নেই। তো এই শ্বাসকষ্টের জন্য মাঝে মাঝে সমস্যা হয়। আচ্ছা, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন সবাই, তাই না? অসুস্থ না, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি এই অঙ্কটা আর একটা ভাবে করা যাবে, সমস্যা নাই। এই যে আপনারা এক্স ধরে করছেন, এখন দেখেন অঙ্কে চাইছে কি, তাহলে ক খ এবং গ এর মূলধনের অনুপাতে তো, আর ক খ গ এর মূলধনের অনুপাত যা, লভ্যাংশ প্রাপ্তির অনুপাতও কি তাই হবে। তাহলে অঙ্কে তো তার মানে ক পাবে 6 অনুপাত, খ পাবে 7 অনুপাত, গ পাবে 12 অনুপাত। এখন অঙ্কে চাইছে ক এবং গ মিলে কত পাবে, সবাই একটু তাকাবেন প্লিজ। ক প্লাস গ চাইছে না, তাহলে আমাকে এখন বের করতে হবে ক প্লাস গ এর টাকা, এই জন্য আমরা একবারে লিখবো ক প্লাস গ। এদিকে তাকান, স্মার্ট হইতে করেন, যারটা বের করতে হয় সেটা সেই অনুপাত উপরে, যারটা বের করতে হয় সেই অনুপাত উপরে। তাহলে আমরা এবার কারটা বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি ক এবং গ এর যোগফল, তাই এবার আমাকে উপরে ক এবং গ এর যোগফল ইউজ করতে হবে, যারটা বের করব সেই অনুপাত উপরে। তাহলে এখানে তো আমি ক প্লাস গ বের করতে চাচ্ছি, তাইলে ক এবং গ এর যোগফল যাবে উপরে, তাহলে 12 আর 6 কত 18, আর নিচে হলো অনুপাতের সবগুলো রাশির যোগফল, তাহলে 6 আর 7 13, 13 আর 12 কত হয়, 6 আর 7 13, 13 আর 12, 13 আর 12 হচ্ছে 25। আচ্ছা, না এটা তো এভাবে হবে না, ইন্টু মোট পরিমাণ, কিন্তু মোট পরিমাণটা তো অঙ্কে দেওয়া নাই, দেওয়া তো আছে ক্ষয়ের টাকা, মোট পরিমাণ তো অঙ্কে দেওয়া নাই। যেহেতু মোট পরিমাণ দেওয়া নাই, তার মানে আমরা এটা এইভাবে করতে পারছি না, আমাদেরকে আগের মেথডেই করতে হবে, আগের মেথডে এই ক কে ধরতে হবে 6x, খ কে ধরতে হবে 7x, গ কে ধরতে হবে 12x। ঠিক আছে, এই ক আর গ এর যোগফল চাইছে, মানে 6x প্লাস 12x, তার মানে 18x যদি বের করতে চান, x এর মান লাগবে, x এর মান বের করতে গেলে এই যে খর টাকা, খ পাইছে 1400 টাকা, আর খ কে আমরা ধরছি 7x, তার মানে 7x ইজ ইকুয়াল টু 1400, এটা ধরে x এর মান বের করবেন, সেটা এখানে বসাবেন। আচ্ছা, কোনো পরামর্শ দিচ্ছেন কেউ? আচ্ছা, সবার পরামর্শের জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার দেখেন, আগেরটা বুঝছেন সবাই, এ এবং বি অংশীদারি ব্যবসায় যথাক্রমে, আচ্ছা এইটা 8 নাম্বার করার আগে আমরা আর একটা অঙ্ক করব, সেটা হলো দেখেন, এ ও বি অংশীদারি ব্যবসায় যথাক্রমে 12,000 টাকা এবং 16,000 টাকা বিনিয়োগ করলো। এ এবং বি অংশীদারি ব্যবসায় যথাক্রমে 12,000 টাকা এবং 16,000 টাকা বিনিয়োগ করলো। 8 মাস পরে সি
15,000 টাকা নিয়ে এ এবং বি এর সঙ্গে ব্যবসায় যোগ দিল। 2 বছর পরে 45,600 টাকা লাভে সি এর অংশ কত হবে? সবাই একটু তাকাবেন প্লিজ। দেখেন আমি একটু বলে দিচ্ছি, সেটা হলো এই যে আগে যে অঙ্কগুলা করছি, একটু তাকাবেন, এখন একটু মানে ট্রিকি, একটু বুঝতে হবে। আগে আমরা যে অঙ্কগুলা সলভ করছি সেই অঙ্কগুলোতে মানে যারা বিনিয়োগ করছিল তারা সবাই একই সময়ের জন্য বিনিয়োগ করছিল। একটু তাকাবেন প্লিজ, একটু তাকান, খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা না বুঝলে কিন্তু সমস্যা আছে। এর আগে মানে 7 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করছি সেখানে প্রত্যেকটা বিনিয়োগকারী একই পরিমাণ টাকা বিনিয়োগ করছিল, না একই পরিমাণে একই সময়ের জন্য টাকা বিনিয়োগ করছিল, মানে সবাই 1 বছরের জন্য বিনিয়োগ করছে বা সবাই 2 বছরের জন্য বিনিয়োগ করছে। বাট এমন হতে পারে না যে 3 জন ব্যবসা শুরু করছে, 6 মাস চালানোর পরে চতুর্থ জন এসে বলতেছে আমি তোদের সাথে যুক্ত হতে চাই, আমি এত টাকা দিব। ওকে ফাইন, যুক্ত হও। তাইলে সে তো পরে এসে যুক্ত হয়েছে। তার মানে এখানে কিন্তু মানুষ শুধু অর্থ বিনিয়োগ করে না, মানুষ 2টা জিনিস বিনিয়োগ করে, অর্থ এবং সময়। মনোযোগ দিয়েন, অর্থ এবং সময়। তাহলে আগে যে অঙ্কগুলো সলভ করছি সেখানে প্রত্যেকটা বিনিয়োগকারী সমপরিমাণ সময়ের জন্য অর্থ বিনিয়োগ করছিল। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ বেশি সময়ের জন্য বিনিয়োগ করছে, কেউ কেউ কম সময়ের জন্য বিনিয়োগ করছে। তাহলে যখন এরকম কেস তৈরি হবে, এদিকে তাকান প্লিজ, এই জায়গাটা আমি ক্লিয়ার করছি। দেখেন যখন কি হয়েছে, রাতে ক্লাস নিব না, তাছাড়া কিভাবে নিব বলেন তো? সবাই তো রাতে ক্লাস করে। হ্যাঁ, আপনার কমেন্ট দেখছি। আচ্ছা, তাহলে এখন আমি আবার বলছি, বিনিয়োগ করে মানুষ 2টা জিনিস, অর্থ এবং সময়। তাহলে যখন দেখবেন যে এক একজন বিনিয়োগকারীর জন্য এক এক রকম সময়, এক এক রকম অর্থ, তখন আপনাকে এই অঙ্কগুলা করতে হবে। বিনিয়োগের অনুপাত পাওয়া যাবে, অর্থ এবং সময়ের মিশ্র অনুপাত হলো বিনিয়োগের অনুপাত বা লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। আবার বলছি, অর্থ মানে আগে যে অঙ্কগুলা করছি সেখানে একটা নির্দিষ্ট সময়ের জন্যই সবাই বিনিয়োগ করছে। বাট এমন যদি হয় যে বিনিয়োগের মানে এক একজনের বিনিয়োগের সময়টা, ব্যাপ্তিটা এক এক রকম, তখন আপনাকে 2টা জিনিস, একটা হলো অর্থ বিনিয়োগ আর একটা হচ্ছে সময় বিনিয়োগ। তখন আপনাকে অর্থ এবং সময়ের অর্থের বিনিয়োগ এবং সময়ের বিনিয়োগের অনুপাত বের করে তাদের মিশ্র অনুপাত নিতে হবে। মিশ্র অনুপাত মানে বোঝেন, মনে আছে মিশ্র অনুপাত মানে কি? মিশ্র অনুপাত মানে অনুপাতের পূর্ব রাশির সাথে ওই অনুপাতের পূর্ব রাশির, মানে অনেকগুলো অনুপাত আছে, তাদের মিশ্র অনুপাত কেমনে বের করে? সবার পূর্ব রাশির গুণফল সবার কি উত্তর রাশির গুণফল, মনে করে দেখেন। আচ্ছা আমি বলছি, তার মানে যখন আলাদা আলাদা সময়ের জন্য বিনিয়োগ করবে তখন শুধু টাকাই একমাত্র ফ্যাক্টর না, তখন সময়ও আর একটা ফ্যাক্টর। সেই ক্ষেত্রে আপনার শুধু টাকার অনুপাত নিয়ে অঙ্ক করলে হবে না, আপনাকে টাকার সাথে সময়কেও কনসিডারেশনে আনতে হবে। সবাই একটু দেখেন প্লিজ। আচ্ছা, তাহলে এখানে কে কে, এ বি, দেখেন তাহলে এ বি, এখানে অংশীদার 3 জন, এ একজন, বি একজন, আর এদিকে হচ্ছে সি একজন। তাহলে আমাদের A:B:C। সবাই তাকান, এদিকে তাকান। আমরা এ বি এবং সি এর বিনিয়োগের অনুপাত বের করব, কিন্তু যখন দেখবেন যে আচ্ছা যখন দেখবেন যে এদের, এদিকে তাকান, এখন আপনাকে দেখতে হবে এ কত টাকা বিনিয়োগ করছে। এ বিনিয়োগ করছে 12,000 টাকা। বি কত টাকা বিনিয়োগ করছে? বি বিনিয়োগ করছে 16,000 টাকা। সি কত টাকা বিনিয়োগ করছে? সি বিনিয়োগ করছে 15,000 টাকা। বাট এদের সময় ভিন্ন, তাই আমি সরাসরি শুধু ওই টাকা নিয়ে অনুপাত তৈরি করতে পারবো না, আমাকে টাকা এবং সময়ের মিশ্র অনুপাত বের করতে হবে। আর মিশ্র অনুপাত মানে কি? গুণফল, মানে টাকার সাথে প্রত্যেকের যে সময় ধরে ইনভেস্ট করছে সেই টাকার সাথে ওই সময়টা গুণ করতে হবে। দেখেন 8 মাস পরে সি যুক্ত হয়েছে। এই ব্যবসাটা কতদিন চলছে বলেন তো? এই ব্যবসাটা মোট কতদিন চলছে? এই ব্যবসাটা মোট চলছে 2 বছর, কারণ 2 বছর পরে 45,600 টাকা লাভে সি এর অংশ কত? এই ব্যবসাটা চলছে মোট 2 বছর। এই ব্যবসাটা চলছে মোট 2 বছর। যেহেতু ব্যবসাটা 2 বছর চলছে, তার মানে হচ্ছে তাহলে এই এ কিন্তু এই এ, দেখেন এদিকে তাকান, এই এ
এ তাহলে টাকাটা একটা অঙ্ক ভালো করে বোঝেন, তারপরে এমনি পারবেন। তাহলে এই এ টাকাটা কত দিনের জন্য বিনিয়োগ করছে? ব্যবসাটা যেহেতু 2 বছর চলছে, তার মানে এ টাকাটা বিনিয়োগ করছে 2 বছরের জন্য। ব্যবসাটা যেহেতু 2 বছর চলছে, তাহলে বিও কিন্তু টাকাটা বিনিয়োগ করছে 2 বছরের জন্য। বাট সি এদের সাথে যুক্ত হয়েছে 8 মাস পর, তার মানে সি কিন্তু ব্যবসায় 2 বছর ছিল না, মানে সি এর যে টাকাটা, সেই টাকাটা কিন্তু ব্যবসায় 2 বছর খাটেনি, 8 মাস পরে সি যুক্ত হয়েছে। তাইলে সির টাকাটা ব্যবসায় কতদিন খাটছে বলেন তো দেখি? সির টাকাটা ব্যবসায় কতদিন খাটছে বলেন তো? সি এর টাকাটা ব্যবসায় কতদিন খাটছে? ইয়েস, টোটাল ব্যবসা চলছে হলো 2 বছর। 2 বছর মানে 12 গুণ 2 24 মাস। 24 মাস ব্যবসায় টাকাটা, মানে ব্যবসা চলছে 24 মাস। সি যেহেতু 8 মাস পরে যুক্ত হয়েছে, তাহলে সি হলো 16 মাস ধরে, তার মানে সি হলো টাকাটা বিনিয়োগ করছে 16 মাস। তাইলে এখন এক একজনের সময়, তাহলে এই বিনিয়োগে কিন্তু এক একজনের সময়টা এক এক রকম। সুতরাং শুধু টাকা দিয়ে অনুপাত তৈরি করা যাবে না, টাকা এবং সময়ের মিশ্র অনুপাত, মানে টাকা ইনটু সময় মিশ্র অনুপাত মানে গুণ করা। তাহলে এদিকে তাকান, এদিকে এবার তাকান প্লিজ। আমরা যখন এর বিনিয়োগ বের করব, এর টাকা হলো 12,000 ইনটু এই 12,000 টাকা, এর যে 12,000 টাকা, এই টাকাটা ব্যবসায় কতদিন চলছে? 2 বছর। এর টাকাটা কিন্তু 2 বছর খাটছে, তাই আমরা এর টাকাকে 2 বছর মানে 24 মাস দিয়ে গুণ করবো। বুঝছেন কিনা বলেন? ইনটু ইস্টু বির টাকা কত? বির টাকা হলো 16,000। বির এই টাকাটা ব্যবসায় কতদিন খাটছে? বির টাকাটাও কিন্তু 2 বছর খাটছে, সুতরাং বির টাকাকে আমরা 2 বছর মানে 24 মাস দিয়ে গুণ করবো। ইনটু সির টাকা, সির অনুপাত যখন বের করবো, সির টাকা হলো 15,000। আর এই সির টাকাটা ব্যবসায় কয়দিন খাটছে? 16 মাস, তাই 16 দিয়ে গুণ। আপনারা এইটুকু বুঝছেন কিনা? মানে সোজা কথা দেখেন, যখন দেখবেন যে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বিনিয়োগ করছে, তখন আপনি বিনিয়োগের অনুপাত বের করার সময় টাকা ইনটু সময়, টাকা ইনটু সময়, টাকা ইনটু সময়। বুঝাইতে পারছি কিনা বলেন? আর আগের অঙ্কগুলোতে সময় সবার সেম ছিল, তাই এখানে সময় দিয়ে গুণ করি নাই। সময় দিয়ে গুণ করলে ওই সময় 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 কেটে যেত, তাই করা হয়নি। কথা কি বুঝতে পারছেন? খুবই সিম্পল। অর্থ এবং সময়ের মিশ্র অনুপাত দিয়ে কাজটা করতে হবে। কারণ আপনি টাইম ইজ মানি, কি বলে? টাইম ইজ মানি, সময়ই টাকা। কারণ আপনি বেশি সময় ধরে টাকা ফেলে রাখলে পারে সেই টাকা থেকে ইন্টারেস্ট বেশি আসবে, সিম্পল হিসাব। এই জন্য বলছে টাইম ইজ মানি। এই জন্য শুধু টাকাই শুধু ইনভেস্টমেন্ট না, ইনভেস্টমেন্ট দুইটা, অর্থ এবং সময়, টাকা এবং অর্থ দুইটাই। ঠিক আছে? এই জন্য অর্থ এবং সময়ের মিশ্র অনুপাতই হচ্ছে বিনিয়োগের অনুপাত। কথা কি বুঝতে পারছেন? এবার দেখেন, সময় বিনিয়োগ করে মানুষ, অর্থ বিনিয়োগ করে, দুইটাই। এই 3 শূন্য দিয়ে এই 3 শূন্য ক্যান্সেল, এই 3 শূন্য ক্যান্সেল। 3 জায়গা থেকেই কাটতে হবে, 3 জায়গায় কাটা যায় এরকম কিছু আছে কিনা? আরো কিছু আছে দেখেন। আমি 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 4 16। আবার দেখেন 4 দিয়ে কাটা যায়, কারণ এই সাইড দিয়ে 4 কাটা, এই সাইড দিয়ে 4 কাটা, এই সাইড দিয়ে 6 বার যায়। আবার দেখেন 3 দিয়ে যায়, এই 3 দিয়ে 3 1 3, এই 3 দিয়ে 3 8 24, এই 3 দিয়ে 3 5 15। তাহলে এখানে থাকলো শুধু 6, এখানে থাকলো শুধু 8, এখানে থাকলো শুধু 5। তার মানে তাদের বিনিয়োগের অনুপাত 6:8:5। বুঝছেন কিনা বলেন? 6:8:5 এই অনুপাতে তারা আসলে বিনিয়োগ করছে। তাহলে লভ্যাংশটাও তারা এই অনুপাতে পাবে, লভ্যাংশটা তারা এই অনুপাতে পাবে। এখন দেখেন 24 মাস পর 45,600 টাকা লাভ হয়েছে। তার মানে টোটাল লাভের পরিমাণ দেওয়া আছে, টোটাল লাভের পরিমাণ 45,600। এই 45,600 টাকা এখন 3 জন ভাগ করে নিবে কোন অনুপাতে? এই অনুপাতে ভাগ করে নিবে, 6:8:5 অনুপাতে, A:B:C। কথা কি বুঝছেন? তাহলে এখন অঙ্কে বলছে, তাহলে এই যে 45,600 টাকা লাভ হয়েছে, এর মধ্যে সি এর অংশ কত? তাহলে সি এর অংশ বের করতে বলছে, যারটা বের করতে বলবে সেই অনুপাত উপরে, তাহলে সি এর অনুপাত 5 উপরে। নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল মানে এগুলো যোগ করেন। 6 আর 8 14, 14 আর 5 14 আর 5 14 আর 5 19, ইনটু টোটাল লাভ কত? 45,600। দেখেন এই 19 দিয়ে 45 এর মধ্যে দুইবার যায়, 19 দুগুণে 38। দেখেন 19 দুগুণে 38, 45 থেকে 38 গেলে থাকে 7, 7 এর পরে 6 76, 4 1976, 4 1976 আর 2টা শূন্য। এবার 5 দিয়ে গুণ করেন, এই 2টা শূন্য বসে গেল, 4 5 20 এর শূন্য, হাতে 2, 5 2 10 আর 2 12। তার মানে 12,000 টাকা। সি পাবে 12,000 টাকা, সি পাবে 12,000 টাকা। কত নাম্বার কোশ্চেন?
8 নাম্বার দেখি উত্তর ঠিক আছে কিনা। 12,000 টাকা। আপনারা কি বুঝছেন? খুবই সিম্পল। মানে শোনেন, আমি এই অঙ্কটা অনেকক্ষণ ধরে বুঝালাম কেন, কারণ আলাদা আলাদা সময়ের জন্য বিনিয়োগ করলে আপনাকে অবশ্যই টাকা এবং সময়ের মিশ্র অনুপাত দিয়ে বিনিয়োগের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, কারণ বিনিয়োগের অনুপাত মানেই তো লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। বিনিয়োগের অনুপাত বের করলে পারে বিনিয়োগ যে অনুপাতে হয়েছে লাভও সেই অনুপাতে ভাগ হবে। এটা ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে না? এই যে 19-এর নামটা 19 দুগুণে 38, 45 থেকে 38 গেলে থাকে 7, 7-এর পরে 6, 76, 4 19 76 আর 2টা শূন্য বসে গেছে, 5 24 120 আর এই যে 2টা শূন্য, 12,000 টাকা। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, এওবি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। এর বিনিয়োগ ছিল বি এর বিনিয়োগের 3 গুণ। এর বিনিয়োগ ছিল বি এর বিনিয়োগের 3 গুণ। এর বিনিয়োগের সীমা ছিল বি এর বিনিয়োগের সময়সীমার দ্বিগুণ। যদি বি 4,000 টাকা লাভ পায় তাহলে তাদের মোট লাভ কত? ওকে ফাইন। এখানে কিন্তু ভাইয়া বুঝতে হবে এর বিনিয়োগ ছিল বি এর বিনিয়োগের 3 গুণ, মানে অর্থ বিনিয়োগ মানে এ বি এর 3 গুণ অর্থ বিনিয়োগ করছে। এর বিনিয়োগের সময়সীমা মানে কত টাইম ধরে সে বিনিয়োগ করছে। এর বিনিয়োগের সময়সীমা ছিল বি এর বিনিয়োগের সময়সীমার দ্বিগুণ। তার মানে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু সময় আলাদা, টাকা আলাদা। তার মানে আপনাকে এখানে সময় এবং টাকার মানে গুণফল নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, এদিকে তাকান, এখানে আমি নিলাম হচ্ছে অর্থ বিনিয়োগ, আর এখানে নিলাম হচ্ছে সময়। আর এই অর্থ আর সময়ের মিশ্র অনুপাত নিয়ে কাজ করব। ঠিক আছে, এবার বলেন অর্থ বিনিয়োগ করছে এ ইস টু বি কত অনুপাতে? অর্থ বিনিয়োগ করছে এ বি কেমন? এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ। তার মানে এ এবং বি এর বিনিয়োগের অনুপাত হয় 3:1, না হলে 1:3। অঙ্কে বলছে এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ। তার মানে বি যা বিনিয়োগ করছে এ করছে তার 3 গুণ। তার মানে এ ইস টু বি হবে 3:1। ঠিক আছে, সময়ের ক্ষেত্রে এটা হলো টাকা, ওটা হলো টাকা বিনিয়োগ করছে। এর বিনিয়োগের সময়সীমা ছিল বি এর বিনিয়োগের সময়সীমার দ্বিগুণ। তার মানে এখানে সময়ের অনুপাত বের করতেছি আমরা, দুইজনের বিনিয়োগের সময়সীমার অনুপাত এটা। তাহলে এর বিনিয়োগের সময়সীমা ছিল বি এর বিনিয়োগের সময়সীমার দ্বিগুণ। তাহলে কে বেশি সময় ধরে বিনিয়োগ করছে? এ বেশি সময় ধরে বিনিয়োগ করছে। এর বিনিয়োগের সময়সীমা ছিল বি এর বিনিয়োগের সময়সীমার ডাবল। তাহলে বি যদি 1 অনুপাত হয় তাহলে এর বিনিয়োগ হলো দ্বিগুণ অনুপাত। তার মানে এটা হচ্ছে এ হলো 2 অনুপাত, এটা হচ্ছে 1 অনুপাত। এইবার এই অর্থ এবং সময়ের মিশ্র অনুপাত দিয়ে আমরা পাবো হলো এ ওর বি এর মানে অ্যাকচুয়াল বিনিয়োগের অনুপাত। তাইলে এর সময় হলো 2, এর অর্থ হলো 3। তাইলে এর বিনিয়োগ হবে সময় 2, অর্থ হলো 3:2। বির সময় হচ্ছে 1 আর অর্থ হচ্ছে 1। তাহলে বির অনুপাত হবে হচ্ছে সময় ইন্টু অর্থ, সোজা কথা। তাহলে 3 দুগুণে 6, 6:1। তার মানে এরা 6:1 অনুপাতে, মূল বিনিয়োগটা হয়েছে 6:1 অনুপাতে। কথা কি বলছেন? তার মানে এরা লাভটাও পাবে কি 6:1 অনুপাতে। তাহলে এ পাবে কত? 6 অনুপাত, তার মানে এ পাবে 6x আর বি পাবে কত? বি পাবে 1x। ওকে ফাইন। অঙ্কে বলছে বি যদি 4,000 টাকা পায় তাহলে মোট লাভের পরিমাণ কত? তাহলে প্রশ্ন মতে বি কত টাকা পাইছে? 4,000, আর আমরা বি কে ধরছি x। তার মানে x = 4,000। এবার হচ্ছে মোট লাভের পরিমাণ। মোট মানে এ বি এর যোগফল, তার মানে এই দুইটা যোগ করতে হবে, অর্থাৎ মোট লাভ হলো এই 6x প্লাস x 7x। তার মধ্যে x এর মান 4,000, তাহলে 7 × 4,000, 4 সাথে 28,000, তাহলে উত্তর হচ্ছে 28,000। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 28,000, 28,000। আমি আবার বলছি, কিছুই না, সময় এবং অর্থের মিশ্র অনুপাত হচ্ছে বিনিয়োগ। ঠিক আছে, তার মানে সময় আলাদা যদি থাকে, অর্থ আলাদা যদি থাকে, তাহলে তাদের কি করতে হবে? আমাকে অর্থ এবং সময় গুণ করতে হবে। প্রত্যেকের অর্থ প্রত্যেকের সময়ের গুণফল, ঠিক আছে, খুবই সিম্পল। নেক্সট, এ এবং বি, একটু সময় দেন, তোমাকে 30 সেকেন্ড সময় দেন।
এ এবং বি 12:11 অনুপাতে প্রারম্ভিক মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। তার মানে তাদের প্রারম্ভিক মূলধন মানে শুরুতে একদম স্টার্টিং এ এ এবং বি 12:11 অনুপাতে মূলধনটা বিনিয়োগ করছে। এ ও বি এর বার্ষিক লাভের অনুপাত ছিল 4:1। দেখেন এ এবং বি এর বার্ষিক লাভের অনুপাত মানে কি, এ এবং বি এর বার্ষিক লাভের অনুপাত মানে তারা বছরে 4:1 অনুপাতে, এটা হচ্ছে লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। দেখেন এটা কিন্তু লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। এখন লভ্যাংশ প্রাপ্তির অনুপাত মানে কি, লভ্যাংশ প্রাপ্তির অনুপাত মানেই তো বিনিয়োগের অনুপাত, রাইট। এ 11 মাসের জন্য, এখানে আসলে কমা হবে, বুঝছেন, এখানে আসলে কমা হবে। এ 11 মাসের জন্য কমা হবে, এ 11 মাসের জন্য টাকা খাটায়, তাহলে বি কত দিনের জন্য টাকা খাটিয়েছিল, টেনশন করবেন না। দেখেন এ এবং বি এর লভ্যাংশ প্রাপ্তির অনুপাত, এই যে লভ্যাংশের অনুপাত 4:1, তার মানে এ ইস টু বি, এদিকে তাকান, এ ইস টু বি ইজ ইকুয়াল টু 4:1। এই 4:1 অনুপাতে তারা কি পাইছে, লভ্যাংশ পাইছে। এখন আমরা কি জানি লভ্যাংশের অনুপাত আর বিনিয়োগের অনুপাত কি সমান, কিন্তু এরা কিন্তু দেখেন এরা কিন্তু একটা আলাদা আলাদা সময়ের জন্য টাকা খাটাইছে। এ খাটাইছে 11 মাসের জন্য, তাহলে বি কত দিনের জন্য খাটিয়েছিল সেটা বের করতে বলছেন। তাইলে আমরা ধরে নিব যে ধরি বি এক্স মাসের জন্য টাকা খাটিয়েছিল, ধরি বি এক্স মাসের জন্য টাকা খাটিয়েছিল। এখন আমাকে বলেন, এখন একটু তাকান, এখন আমরা এ ও বি এর এ ইস টু বি এর বিনিয়োগের অনুপাত বের করব, বিনিয়োগের অনুপাত বের করব, এদিকে তাকান। তাহলে এর বিনিয়োগ কত, এর বিনিয়োগ হচ্ছে 12, এই যে দেওয়া আছে, এই যে টাকা এত অনুপাতে প্রারম্ভিক মূলধন, এটা হলো মূলধনের অনুপাত, টাকার অনুপাত। তাহলে এর বিনিয়োগ হচ্ছে 12, আর এ খাটাইছে কত মাসের জন্য, 11 মাসের জন্য। তাহলে এই টাকাকে মাস দিয়ে গুণ, সময় দিয়ে গুণ, এই যে টাকা এবং সময়ের মিশ্র অনুপাত, এরটা বের করে ফেলছি ইস টু বির টাকা কত, বির টাকার অনুপাত হচ্ছে 11, তাহলে 11, আর বি খাটাইছে কত সময়ের জন্য এটা বের করতে বলছে। আমরা ধরে নিছি যে বি এক্স মাসের জন্য খাটাইছিল, তাহলে এক্স দিয়ে গুণ। এইবার আমাকে বলেন এইটা হলো এ বি এর অ্যাকচুয়াল বিনিয়োগ, টাকা এবং সময়ের বিনিয়োগ, গুণফল টাকা এবং সময়ের মিশ্র অনুপাত। এবার তাকান, এই জিনিসটা কি এ বি এর বিনিয়োগের অনুপাত না, ইয়েস। আর এই জিনিসটা কি এ এবং বি এর লভ্যাংশ প্রাপ্তির অনুপাত না, ইয়েস। আর আমরা তো জানি লভ্যাংশ প্রাপ্তির অনুপাত আর এই বিনিয়োগের অনুপাত কি সমান, তাই আমরা প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু লিখবো, এইটা এইবার লিখবো প্রশ্ন মতে। কথা কি বুঝতে পারছেন, খুবই সিম্পল। প্রশ্ন মতে ওই 12 ইন্টু 11 ইস টু 11 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 4:1, ইন্টু ইস টু মানে তো অনুপাত মানে তো ভাগ, তাহলে 11 ইন্টু এক্স 4 ডিভাইডেড বাই 1, 11 কাটা, আড়াই গুণ করলে 4x ইজ ইকুয়াল টু 12। তাহলে এক্স যদি বের করতে চাই কত মাস, এক্স মাস, ওই এক্সটাই বের করতে হবে। এক্স বের করতে হলে এক্স রেখে যান, 4 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে ওই পাশে 12 আছে, আর এই 4 ওই পাশে যে ভাগ হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3, তার মানে 3 মাসের জন্য। আপনারা কি বুঝছেন এটা, 3 মাসের জন্য। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো, এটা এই অঙ্কটা বুঝলেন কিনা। দেখছেন কত মাসের জন্য টাকা খাটাইছে সেটাও বের করতে বলছে, কত মাসের জন্য। কঠিন কিছু না ভাই। আমি আবার বলছি বিনিয়োগের অনুপাত আর লভ্যাংশ প্রাপ্তির অনুপাতটা সমান। তাহলে লভ্যাংশ প্রাপ্তির অনুপাত দেওয়া আছে, আর বিনিয়োগের অনুপাতটা আমরা তৈরি করে ওই দুইটাকে সমান বসাই দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করবো, একদম সিম্পল। অনেকে মনে হয় কত মাসের জন্য টাকা খাটাইছে, এবার কেমনে করবো, আরো সিম্পল। কারণ যেহেতু দুইজনের বিনিয়োগের সময়কালটা ডিফারেন্ট, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে নিতে হবে অর্থ এবং সময়ের মিশ্র অনুপাত। তাহলে অর্থের অনুপাত দেওয়া আছে, অর্থ বিনিয়োগের অনুপাত 12:11, তাহলে এর হলো 12, আর এ খাটাইছে 11 মাসের জন্য, তাই অর্থ 12 কে 11 দিয়ে গুণ, এটা হলো এর টাকা এবং অর্থের গুণফল, টাকা এবং সময়ের গুণফল। বি খাটাইছে 11 টাকা কত মাসের জন্য, এক্স মাসের জন্য, তাহলে এক্স দিয়ে গুণ করছি, তাহলে এটা হলো এ এবং বি এর বিনিয়োগের অনুপাত, এটা হলো লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। আর বিনিয়োগের অনুপাত আর লভ্যাংশ প্রাপ্তির অনুপাত সমান, তাই এই দুইটাকে সমান করে দিয়ে এক্স এর মান ক্যালকুলেশন করছি। ওকে, নেক্সট। দেখেন এখানে কি আসছে, 10 পর্যন্ত করাইছে, এরপরে 15 থেকে করাবো, সবই করাবো, টেনশন করেন না, আরো আছে। অনিক, কামাল এবং জামাল যথাক্রমে 8,000, দেখেন 8,000 টাকা, 4,000 টাকা এবং 8,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। 6 মাস পর অনিক বিনিয়োগ প্রত্যাহার করে নেয়,
এই তো 6 মাস পর অনেক বিনিয়োগ প্রত্যাহার করে নিছে, ওকে ফাইন, নেই সমস্যা নেই। 8 মাসে ব্যবসায় মোট 4005 টাকা লাভ হলে কামাল লভ্যাংশ কত পাবে? দেখেন আগে বোঝেন, 3 জন ব্যবসায়ী অনেক, কামাল আর জামাল, এদের বিনিয়োগ 8000, 4000, 8000 টাকা বিনিয়োগ। 6 মাস পর মানে বিনিয়োগ করার 6 মাস পর অনেক বিনিয়োগ প্রত্যাহার করছে, বুঝেন? মানুষ আরো বিনিয়োগ করে আর অনেক মনে করছে যে আমার লস হয়ে যাবে, আমি টাকাটা তুলে নিই, বাবা মাপসাই দোয়াবসাই। সে 6 মাস পর টাকাটা তুলে নিছে। 8 মাসে ব্যবসায় মোট 4005 টাকা লাভ হয়েছে, বলছে কামাল লভ্যাংশ কত পাবে? তাহলে মোট লাভ হয়েছে 4005 টাকা, কয় মাস? ব্যবসার মেয়াদকাল ছিল 8 মাস, বুঝেন? ব্যবসার মেয়াদকাল ছিল কয় মাস? 8 মাস। তাহলে ব্যবসার মেয়াদকাল যদি 8 মাস হয়, তাহলে আমাকে বলেন কে কত মাসের জন্য বিনিয়োগটা খাটাইছে, বলেন তো দেখি, কে কত মাসের জন্য বিনিয়োগটা খাটাইছে? এখানে কিন্তু টাইম আলাদা, এক একজনের বিনিয়োগের টাইম আলাদা। বলেন তো কে কত মাসের জন্য বিনিয়োগটা খাটাইছে? আচ্ছা, অনেক টাকা প্রত্যাহার করছে, অনেক, তার মানে অনেক 6 মাস পরে প্রত্যাহার করছে, মানে অনেক বিনিয়োগটা খাটাইছে 6 মাস, 6 মাস তার টাকাটা বিনিয়োগে খেটেছে। আর কামাল এবং জামাল এরা কিন্তু টাকা উইথড্র করেনি, এর মানে কি ওদের টাকাটা 8 মাসই ব্যবসায় খাটছে, তার মানে কামালও 8 মাস, কামালের টাকাও 8 মাস, জামালের টাকাও 8 মাস, তার মানে সময়টা বুঝতে পারছেন আলাদা। তাহলে এখন আমরা যদি এদিকে তাকান, আমরা যদি অনিককে এ দ্বারা প্রকাশ করতেছি, অনিককে এ, কামালকে কে, আর জামালকে যে দ্বারা প্রকাশ করলাম। এখন অনিকের বিনিয়োগ কেমনে পাবেন? অনিকের টাকা হলো ভাইয়া 8000, আর অনিকের টাকাটা ছিল কয় মাস? 8 মাস, তাহলে 8 দিয়ে গুণ ইস্টু। কামালের টাকাটা হলো 4000, কামালের টাকাটা খাটছে কয় মাস? 8 মাস। অনিকের টাকা 6 মাস, এখানে আমার একটু ভুল হয়েছে, এই যে অনিকের টাকাটা হবে 6 মাস, বুঝছেন? অনিকের টাকা খাটছে 6 মাস, কামালের টাকাটা খাটছে 8 মাস ইস্টু, জামালের টাকা হলো 8000, আর জামালের টাকাটা খাটছে কয় মাস? জামালের টাকাটা খাটছে 8 মাস, তাহলে 8 দিয়ে গুণ। এই হলো তাদের বিনিয়োগের অনুপাত, ব্যাস। এই 3টা শূন্য দিয়ে, এই 3টা শূন্য, এই 3টা শূন্য ক্যান্সেল। এবার দেখেন, এই 4 দিয়ে যাবে 2 বার, এই 4 দিয়ে কাটা, এই 4 দিয়ে যাবে 2 বার। এবার 2 দিয়ে কাটা যায়, 2 1 2, 4 2 8, 2 1 2, আর কাটার কি সুযোগ আছে? আবার 2 দিয়ে কাটা যাচ্ছে মনে হচ্ছে। 3 2 6, 2 2 4, 4 2 8, তার মানে 3:2:4, তার মানে তাদের বিনিয়োগের অনুপাত হচ্ছে 3:2:4। এবার তারা টাকা পাইছে, মোট কত টাকা পাইছে? মোট পাইছে 4005 টাকা। বলছে কামাল কত টাকা পাবে? কামালের অনুপাত মানে কামাল আছে মাঝখানে, মানে এটা হলো মাঝখানেরটা কামালের অনুপাত, তাহলে কামাল পাবে, কামালের টাকা, কামালের অনুপাত 2 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল যোগ করেন, 3 আর 2 5 আর 4 9, ইন্টু টোটাল কত টাকা লাভ হয়েছে? 4005 টাকা, তাহলে 4005 টাকা দিয়ে গুণ। 9 দিয়ে ভাগে, 4 9 36, থাকলো কত? 4 9 36, 40 থেকে 36 গেলে থাকে 4, 4 এর পরে শূন্য মানে আবার 40, 4 9 36, থাকলো আবার থাকলো 4, 4 এর পরে 5 মানে 45, 5 9 45, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 445, 400 দুগুণী 800, আর 45 দুগুণী 90, 890 টাকা, তার মানে 890 টাকা। ক্লিয়ার? 890 টাকা। জায়গাটা কি বুঝছেন? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? 890, খুবই সিম্পল, একেবারে সিম্পল, মানে শুধু একটা কনসেপ্ট বুঝলেই হইলো যে যখন একই সময়ের জন্য করতেছে তখন তো অঙ্কটা আরো সহজ, বাট যখন সময়টা ডিফারেন্ট তখন আমাকে কি করতে হবে? অর্থ এবং সময়ের মিশ্র অনুপাত নিয়ে তাদের বিনিয়োগের অনুপাতটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। 16 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 16 নাম্বার প্রশ্নে বলছে ক খ গ 280 টাকা নিয়ে কারবার শুরু করলো। ক খ এবং গ 280 টাকা, তার মানে তাদের টোটাল অ্যামাউন্ট কত? 280। ক খ এবং গ এই 280 টাকা হচ্ছে মোট অ্যামাউন্ট, নিয়ে কারবার শুরু করলো। ক খ এর মূলধন সমান, এই দেখেন ক খ এর মূলধন সমান, মানে দুইজনই সেম অ্যামাউন্ট বিনিয়োগ করছে, কিন্তু গ এর মূলধন 20 টাকা কম। মোট 56 টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে? আচ্ছা, গ কত টাকা লাভ পাবে এটা যদি আপনাকে বের করতে হয়, আগে তো আপনাকে বের করতে হবে যে আসলে তাদের বিনিয়োগের অনুপাতটা কত ছিল, কারণ বিনিয়োগের অনুপাতটা যেভাবে ছিল সেই অনুপাতেই তো লাভ হবে, তাহলে আমাদের বিনিয়োগের অনুপাত বের করতে হবে। তাদের টোটাল বিনিয়োগ দেওয়া আছে দেখেন 280, প্রথমে একটা অঙ্ক করাইছিলাম, টোটাল বিনিয়োগ 47,000 দেওয়া ছিল, সেখান থেকে কে কত টাকা বিনিয়োগ করছে সেইটা আগে বের করে তারপরে বিনিয়োগের অনুপাত প্রস্তুত করছিলাম, মনে আছে?
এখানেও তাই। এই 280 টাকা মোট বিনিয়োগ। এখন এই 280 টাকার মধ্যে ক খ গ কে কত টাকা বিনিয়োগ করছে প্রথমে আগে সেটা বের করতে হবে। তাহলে বলছে ক ও খ সমান বিনিয়োগ করছে, তাহলে আমি ধরে নিচ্ছি ক হলো x টাকা বিনিয়োগ করছে। ক ও খ সমান বিনিয়োগ, তার মানে ধরলাম ক x টাকা বিনিয়োগ করছে। অঙ্কটা একটু বড় করে দেই। আরে কথা তাহলে ধরলাম ক ও খ সমান বিনিয়োগ, ক ও খ এর মূলধন সমান, তাহলে ক কেও x ধরলাম যে ক এর বিনিয়োগ x টাকা, খ এর বিনিয়োগ x টাকা। কিন্তু গ এর মূলধন 20 টাকা কম, তাহলে গ অবশ্যই তাহলে 20 টাকা কম, মানে ওদের থেকে 20 টাকা কম। তাহলে ওদের যদি x হয় তাহলে গ এর মূলধন হলো x - 20। প্রশ্ন মতে এই তিনজনের মূলধনের সমষ্টি হলো 280, তার মানে এইটা আর এইটা এদের যোগফল হচ্ছে 80। তাহলে x প্লাস x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 280। এত টাকা তিনজন মিলে বিনিয়োগ করছে, মানে এই তিনজনের বিনিয়োগের যোগফল 280। এই তিনটা x যোগ করলে 3x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 280। এই মাইনাস 20 ওই পাশে যোগ হবে, 280 সাথে 20 যোগ হলে হবে 300। তাহলে x ইজ ইকুয়াল টু 3 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, 300 কে 3 দিয়ে ভাগ করলে 100। x এর মান 100। এই x এর মান এখন এখানে বসালে, এদিকে তাকান, এই যে এখানে বসান, এখানে বসালে ক ইকুয়াল টু x এর মান 100 মানে ক x তার মানে 100। খ কত, খ এর মান x তার মানে খ 100। আর গ কত x মাইনাস 20, তাহলে x এর মানে 100, 100 মাইনাস 20 মানে গ হলো 80। এইবার আমরা এই ক খ গ এর মূলধনের অনুপাতটা বের করব। ক খ গ এরা কিন্তু সময়ের কথা উল্লেখ নাই, তার মানে বুঝতে হবে একই সময়ের জন্য এরা বিনিয়োগ করছে, তাই সময়ের কোনো ইফেক্ট এখানে নাই। তাহলে 100:80। এই 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 4 দুগুণী 8, তাহলে 5:4। বুঝছেন, 5:4। এইবার 56 টাকা হচ্ছে মোট লাভ, বলছে গ কত টাকা পাবে, তার মানে তাদের বিনিয়োগের অনুপাত হচ্ছে 5:4, তার মানে তাদের লভ্যাংশ প্রাপ্তির অনুপাতটা হবে 5:4। তাহলে গ কত টাকা পাবে, তাহলে গ পাবে যারটা বের করবো সেই অনুপাত উপরে, তাহলে গ এর অনুপাত মানে 5 4 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এগুলো সব যোগ, 5 5 10 আর 4 14 ইন্টু যে টাকাটা এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে মোট টাকাটা, সেটা হলো 56। তাহলে 4 14 তে 56 আর 4 4 16 টাকা, তাহলে গ পাবে 16 টাকা। গ পাবে কত টাকা, 16 টাকা। 80 টাকা কেন, 80 টাকা কেন, 80 টাকা তো গ এর বিনিয়োগ। অঙ্কে চাইছে যে 56 টাকা যে লাভ হলো, সেই লাভের কত টাকা পাবে গ, লাভের কত টাকা, 80 টাকা তো বিনিয়োগ। শোনেন, আমরা আগে বিনিয়োগটা কেন বের করতেছি, কারণ বিনিয়োগের অনুপাত দিয়েই তো আমরা লভ্যাংশের অনুপাতটা বের করব, এই জন্য আগে তাদের বিনিয়োগ বের করতেছি। এই বিনিয়োগ পেয়ে গেছি, এবার বিনিয়োগের অনুপাত থেকে আমরা বিনিয়োগের অনুপাত প্রস্তুত কেন করতেছি, কারণ এই বিনিয়োগের অনুপাতই হচ্ছে লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। কথা কি বোঝেননি এখনো, জায়গাটা বোঝেন যে ওদের বিনিয়োগটা, ওদের তো মোট বিনিয়োগ 280, বাট কার কত বিনিয়োগ সেটা দেওয়া নাই। তাহলে আমি ওদের বিনিয়োগের অনুপাতটা যদি প্রস্তুত করতে চাই, তাহলে কার কত টাকা বিনিয়োগ ছিল সেটা না বের করে কেমনে করব। তাই প্রথমে আমরা কি করছি, কার কত বিনিয়োগ সেটা বের করছি, সেই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বিনিয়োগ থেকে বিনিয়োগের অনুপাত প্রস্তুত করছি। কেন, কারণ এই বিনিয়োগের অনুপাতই হচ্ছে লভ্যাংশ প্রাপ্তির অনুপাত। ক্লিয়ার হয়েছে কি, এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা, এবার তো ক্লিয়ার হওয়ার কথা, তাই না। 16 টাকা। আচ্ছা আমি কত 10 আর 15 16 করালাম, আর 3-4টা অঙ্ক বাকি আছে, টানতে পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরা ক্লাসটা রাতে যখন নিব, এই এটার অঙ্ক বাকি থাকলে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে আপনার 2, 5টা, মোট 5টা অঙ্ক বাকি আছে। এই 5টা অঙ্ক শেষ করব, হয়তো আমাদের সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। এই 5টা অঙ্ক করার পরে আমরা চলে যাব শতকরায়, রাত 10টায় ক্লাস হবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।